ধন্যবাদ সবাইকে। আপনাদের সকলকে স্বাগতম এবং আপনাদের সকলকে জানাই আগাম শারদীয় শুভেচ্ছা। তো আমাদের প্রিমিয়াম সার্ভিসের এই উইকেতে আমরা জানি যে কিছু গুরুত্বপূর্ণ ইকোনমিক ইভেন্ট রয়েছে। তো আমেরিকান ইনফ্লেশনকে কিন্তু একটা বড় ধরনের আপনার ইকোনমিক ইভেন্ট হিসেবে ধরা হয়, মার্কেট মুভার হিসেবে। তো সেই ইকোনমিক ইভেন্ট হিসেবে কিন্তু আমাদের যদি আমরা দেখি আগামী বৃহস্পতিবারে, মানে এই দুদিন পরে যে মঙ্গল বুধ বৃহস্পতি, এই উইকের বৃহস্পতিবার কিন্তু সন্ধ্যা ৭টায় অ্যাজ ইউজুয়াল প্রতি মাসের মতো এই মাসেও সিপিআই ডাটা আসবে। হ্যাঁ, তো যেহেতু আপনার সিপিআই ডাটা আসবে, তার মানে এখানে বলার অপেক্ষা রাখে না যে সিপিআই ডাটা আসা মানে মার্কেটে একটা হিউজ ভলেটিলিটি ক্রিয়েট হওয়া। তো এই সপ্তাহেও তার ব্যতিক্রম হবে না। আর যেহেতু ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি যে গত ১৯ তারিখ থেকে আমেরিকান মনিটারি পলিসিতেও একটা পরিবর্তন এসেছে, তারা ইন্টারেস্ট রেট কাটিং সাইকেলে ঢুকে গেছে। তার মানে এখন থেকে কিন্তু এই ইনফ্লেশন ডাটাগুলাকে খুব মানে সেন্সিটিভলি পর্যবেক্ষণ করবে আপনার ফেড। কারণ ভবিষ্যৎ সিনারিওতে, ফিউচার সিনারিওতে বা ফিউচার আউটলুকে তারা কিভাবে মনিটারি পলিসিটাকে ড্রাইভ করবে সেই বিষয়গুলোতে কিন্তু তারা স্টান্স নিবে। এই যে আমেরিকার ইনফ্লেশন আছে এইটাকে বড় একটা আপনার পয়েন্ট হিসেবে ধরে, কারণ যে দুইটা মেজর পয়েন্টকে আপনার আমেরিকান ইকোনমিক সাইড থেকে দেখা হবে মনিটারি পলিসি স্টান্সের ক্ষেত্রে, সেই দুইটা আপনার সাবজেক্ট হচ্ছে, এক হচ্ছে জব মার্কেট বা এমপ্লয়মেন্ট, মানে আমাদের হচ্ছে জব মার্কেট, আর দ্বিতীয়ত হচ্ছে জব মার্কেট, আর দ্বিতীয়ত হচ্ছে ইনফ্লেশন। এই দুইটা জিনিসকে কিন্তু খুবই সেন্সিটিভলি পর্যবেক্ষণ করবে ফেডারেল রিজার্ভ ব্যাংক, যে ভবিষ্যতে তারা কি এই ধরনের বিগ ইন্টারেস্ট রেট কাট নিয়ে আগাবে, নাকি তাদের ইন্টারেস্ট রেট কাট হলেও সেটার পরিমাণ কমে আসবে। যেটা কিন্তু ডিপেন্ড করবে যা আমেরিকার সার্বিকভাবে আপনার শ্রমবাজারের অবস্থা কি লেভেলে আছে, এবং আপনার এই যে ইন্টারেস্ট রেটটা যে ইতিমধ্যেই কাট হলো সেটার প্রভাব সার্বিক মূল্যস্ফীতিতে কিভাবে আপনার এফেক্ট করতেছে। এই সবকিছু বিবেচনা করে কিন্তু ভবিষ্যতে যে আরো ইন্টারেস্ট রেটের যে ইভেন্টগুলো, আরো যে কাটিং এর আপনার কথা চলতেছে, তো সেইটা কি বড় হারে কাট করা হবে নাকি তাদের কাট করার গতিটা কমিয়ে আনবে, সেইটা ডিপেন্ড করবে। ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আমাদের গত সপ্তাহে এনএফপির মতো একটা ইম্পর্টেন্ট জব মার্কেট রিলেটেড ডাটা আসছে, এবং সেইখানে কিন্তু প্রত্যাশিতভাবে মানে আগের চেয়ে আপনার যে বেকারত্বের হার সেটা কমে আসছে, প্লাস এনএফপিতে কিন্তু খুব ভালো, প্রত্যাশার চেয়ে ভালো আপনার ফলাফল আসছে। তার মানে এইটা প্রমাণ করে যে এই যে ইন্টারেস্ট রেটের যে ডাউনটা, এই যে ইন্টারেস্ট রেটের যে ডাউন, ইন্টারেস্ট রেটের যে ডাউন, ইন্টারেস্ট রেটের যে ডাউন, ইন্টারেস্ট রেট যে ডাউন হয়ে গেছে, এই ইন্টারেস্ট রেটের ডাউন হওয়াটা কিন্তু খুব ভালোভাবে এফেক্ট করেছে আপনার জব মার্কেটকে। ইন্টারেস্ট রেটের ডাউনটা, কারণ বিগত বেশ কয়েক মাস ধরেই কিন্তু ইন্টারেস্ট রেট কাট হবে একটা বড় ধরনের আপনার আভাস মিলছিল, এবং তারা মোটামুটি শিওরও হয়ে যাচ্ছিল যে এই সেপ্টেম্বর থেকে কাটটা আসবে, এবং সেইটারই বায়াসে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি আপনার বাড়ছিল, এবং অবশ্যই ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি বা শিল্প কর্মগুলা আপনার বাড়লে, শিল্প কারখানার কর্মকাণ্ড বাড়লে বা ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস বাড়লে সেখানে অবশ্যই আপনার শ্রম
জনশক্তির দরকার পড়বে, এবং অবশ্যই শ্রম জনশক্তির দরকার পড়লে সেইখানে আপনার লেবার ডিমান্ড বাড়বে বা আপনার শ্রমিকের চাহিদা বাড়বে, এবং অবশ্যই শ্রমিকের চাহিদা বাড়লে আপনার কর্মসংস্থান তৈরি হবে, এবং কর্মসংস্থান তৈরি হলে বেকারত্ব কমবে, প্লাস জব মার্কেট স্ট্রং হবে। এবং সেইটারই নিরীক্ষে কিন্তু ইন্টারেস্ট রেটের কাটটা সরাসরি আপনার ইফেক্ট করেছে জব মার্কেটে, এবং সেটা পজিটিভলি আপনার ইফেক্ট করেছে। কিভাবে পজিটিভলি ইফেক্ট করেছে? পজিটিভ ইফেক্ট, সেটার পজিটিভ ইফেক্ট পড়েছে হচ্ছে জব মার্কেটে। তার মানে ফান্ডামেন্টাল কর্নার থেকে যদি আমরা দেখতে যাই যে এইটার পজিটিভ ইফেক্ট যে পড়েছে, এখন গত রিপোর্টে এনএফপি তে আপনার জব মার্কেটে এনএফপি খুব ভালো রিপোর্ট আসা, এডিপি এনএফপি খুব ভালো রিপোর্ট আসা, এবং আনএমপ্লয়মেন্ট রেট ফল, এই সবকিছু মিলিয়ে এবং এভারেজ আওয়ারলি আর্নিংস, যেটাকে ওয়েজ আর্নিং ডাটা ইন্ডিকেটর বলা হয়, সেখানেও দেখা গেছে যে এভারেজ যে ঘন্টা কেন্দ্রিক আপনার যে আয়ের অবস্থান, সেটাও কিন্তু বেড়েছে। এবং সব দিক থেকে এক কথায় বলতে গেলে শ্রমবাজারে একটা পজিটিভ ভাইব আপনার এসেছে, এবং সেইটা আসার সাথে সাথে ইন্টারেস্ট রেট ভবিষ্যতে, মানে ফিউচার মনিটারি পলিসি স্ট্যান্স, ফিউচার মনিটারি পলিসি স্ট্যান্স ফ্রম ফেড, ফিউচার মনিটারি পলিসি স্ট্যান্স ফ্রম ফেড, এই ফিউচার মনিটারি পলিসি স্ট্যান্স ফ্রম ফেডের যে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে তারা কত ইন্টারেস্ট রেটে আপনার আগাবে। এখন কিন্তু তাদের যে প্রজেকশনটা আগামী 4টা যে ইন্টারেস্ট রেটের ইভেন্ট হবে, মানে আপনার এই বছরে আছে আর 2টা, এবং আগামী বছরের প্রথম 2টা, মানে মার্চ মাস পর্যন্ত, এক কথায় বলতে গেলে মার্চ মাস পর্যন্ত, মানে আপনার সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, নভেম্বর এবং ডিসেম্বরের পরে, বা অক্টোবরে না, নভেম্বরে এবং আপনার ডিসেম্বরে যে 2টা কাট হবে, মানে যে 2টা ইন্টারেস্ট রেট ইভেন্ট হবে, এবং পরবর্তীতে আপনার আরো 2টা মার্চের মধ্যে যে 2টা হবে প্রথম 3 মাসে, আগামী 4টা ইন্টারেস্ট রেট ইভেন্টে তারা এখন প্রজেক্ট করতেছে +20, মানে -25 বিপিএস করে, -25 বিপিএস ফর নেক্সট 4 মনিটারি পলিসি ডিসিশন। তার মানে কি দাঁড়ালো? ফিউচার মনিটারি পলিসি স্ট্যান্স ফ্রম ফেড -25 বিপিএস, মানে তারা 25 বিপিএস কাট এক্সপেক্ট করতেছে নেক্সট 4টা মনিটারি পলিসি ইভেন্টে। তার মানে এইখানে ব্যাপারটা কি দাঁড়ালো তাহলে? তারা যে 50 বেসিস পয়েন্ট বা 0.5% কাট দিয়ে তাদের যে ইন্টারেস্ট রেট কাটিং সাইকেল শুরু করেছে, তারা কিন্তু তাদের ইন্টারেস্ট রেটের গতিটাকে এখন কমিয়ে আনার দিকে। তার মানে 50 বেসিস পয়েন্টের বড় যে কাটটা, তারা চিন্তা করেছিল এরকম 50 বেসিস পয়েন্টের কাট আরো 1-2টা করতে পারে তারা, কিন্তু রাতারাতি এনএফপি রেজাল্ট এবং আনএমপ্লয়মেন্টের রেজাল্ট একটা জিনিস দেখাই দিছে যে তারা যে বড় ধরনের কাট করেছে সেইটার ইফেক্ট কিন্তু শ্রমবাজারে পড়ে গেছে, এবং যে কারণে তারা শ্রমবাজারের রিপোর্টের পরেই প্রজেক্ট করেছে যে তারা 25 বিপিএস এর চেয়ে বড় কাটে আর যাবে না নেক্সট 4টা মিটিং এ, এখনো পর্যন্ত এইটা। এখন তাদের কাছে আপনার প্রথম যে আপনার কি বলে ভিউ করার জন্য যে রিপোর্টটা ছিল সেটা ছিল জব মার্কেট, সেই রিপোর্ট কিন্তু তাদের কাছে চলে আসছে, কারণ এনএফপি কে ধরা হয় আপনার আমেরিকার সবচেয়ে বড় আপনার জব মার্কেটের ইন্ডিকেটর হিসেবে।
এখন নেক্সট আরেকটা যে সিগনিফিক্যান্ট স্ট্রং মানে মনিটারি পলিসি স্টান্সের ক্ষেত্রে অন্য আরেকটা যে সবচেয়ে বড় ইকোনমিক ইভেন্টকে পর্যবেক্ষণ করা হয় সেটা হচ্ছে ইনফ্লেশন মানে সিপিআই, যেটা এই সপ্তাহের বৃহস্পতিবারে আসতে যাচ্ছে। এবং কোনোভাবে যদি এই সপ্তাহের সিপিআই স্ট্রং আপনার ইন্টারেস্ট রেট আপনার হাইক করে, মানে মানে আপনার সিপিআই যদি ভালো হয়, সিপিআই যদি ভালো হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কি হবে, তারা ভবিষ্যতের জন্য ইন্টারেস্ট রেট কাটের ব্যাপারে আরো উদ্বিগ্ন হবে যে না, আমরা যে অ্যাগ্রেসিভলি ইন্টারেস্ট রেটটা কাট করলাম সেটা তো বাজারে রাতারাতি প্রভাব ফলে গেছে। মানে যে সিপিআই কে দমানোর জন্য বা রেজিস্ট করার জন্য আমরা এত বড় ধরনের ইন্টারেস্ট রেট হাইকের খেলা খেললাম, এখন যে আমরা 50 বেসিস পয়েন্টে ইমিডিয়েট যে আমরা কাট করে ফেললাম সেটা তো বড়ভাবে আবার আপনার সিপিআই রিপোর্টের উপরে আপনার প্রভাব ফেলেছে। তাহলে সেইটা কিন্তু আবার বড় ধরনের ইন্টারেস্ট মানে ইনফ্লেশন হাইক বা ইনফ্লেশন ইনক্রিজ করার একটা মুড হতে পারে, বা একটা ইনফ্লেশনটা আপনার বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি করতে পারে। যেটা এমনও হইতে পারে যে যদি কোনোভাবে সারপ্রাইজিং কোনো হাইক হয়, যে আপনার ইন্টারেস্ট ইনফ্লেশনের রেট আপনার সারপ্রাইজিংলি বেড়ে গেছে, তাহলে কিন্তু তারা ভবিষ্যতে মানে খুব সন্নিকটে ইন্টারেস্ট রেটকে রাতারাতি কাট করা থেকে তারা বিরতও থাকতে পারে। তারা এমনও হইতে পারে যে যেহেতু এক মিটিংয়েই আমরা 50 বেসিস পয়েন্ট বাড়ায় ফেলছি এবং সেইটার ফলে অলরেডি জব মার্কেট আপ, এবং এখন যদি দেখা যায় ইনফ্লেশন আপ করে, তাহলে এমনও হইতে পারে তারা একটা পজে যেতে পারে যে পরবর্তী কাটের আগে আমরা আরেকটা ইভেন্ট দেখব, রাতারাতি নতুন করে নেক্সট মিটিং এ আবার আমি কাট করব না। এইরকম যদি কোনো ধরনের স্টান্স হয়, মানে যদি সিপিআইটা এই উইকেতে সারপ্রাইজিং হাইক হয়, তাহলে তারা কিন্তু এই ধরনের চিন্তা ভাবনাও করতে পারে। কিংবা আপনার এই মনিটারি পলিসিতে যদি তারা কাটের চিন্তাও করে, তারা বর্তমানে তো টানা 4টা মিটিং এতে 100 বেসিস পয়েন্ট বা পূর্ণ 1% কাটের কথা চিন্তা করতেছে। সেই জায়গা থেকে তারা কিন্তু এই 4 মনিটারি পলিসির যে মিটিং এর যে পয়েন্টটা, এই যে 4, এই 4 মনিটারি পলিসি মিটিং এর সংখ্যা কমেও আসতে পারে, সেটা কমে আসতে পারে 2 তে। মানে তারা টানা 4টা মিটিং এ কাটের যে চিন্তা ভাবনা করতেছে সেটা দুইয়েও নাইমে আসতে পারে, যে তারা এখন আর 4টা মিটিং এ আপনার 100 বেসিস পয়েন্টের কাটের চিন্তা করতেছে না, তারা আগামী 2টা মনিটারি পলিসি ইভেন্ট কাটের চিন্তা করবে, তারপরে ওইটার উপর ডিপেন্ড করে পরবর্তী দিনগুলোতে যাবে। তাহলে কি দাঁড়াইলো, এইখানে যদি তারা মাত্র 4টা মিটিং থেকে 2টা মিটিং এ নেমে আসে, তার মানে তাদের ফিউচার প্রজেকশনটা কিন্তু শর্ট টার্মের জন্য চলে আসলো। এবং এইরকম যদি কোনো কিছু আসে যে না, তারা 4টা মিটিং না 2টা মিটিং এর জন্য তারা ভাববে, পরবর্তীতে ওই 2টা মিটিং এর প্রভাবের উপর ডিপেন্ড করে ফিউচার আউটলুক নিবে, তাহলে কিন্তু সেটা আমেরিকান ডলারের জন্য অবশ্যই ইউএসডি পজিটিভ। যদি আমার এই সপ্তাহের সিপিআই ডাটাটা স্ট্রং আসে, এইটা আমাকে খুব স্ট্রংলি দেখতে হবে এই সপ্তাহে, যে ভবিষ্যৎ স্টান্সের জন্য যে আমরা যারা ভাবতেছি যে আমেরিকান ডলারের ইন্টারেস্ট রেট কাট হয়েছে দেখেই আমেরিকান ডলার উইক হয়ে যাবে, তাহলে আমরা এখনো বুকার স্বর্গে আছি। কারণ আপনারা দেখেন আমেরিকান ডলারের যদি আপনি নর্মাল ডিএক্সওয়াই দেখেন, ডিএক্সওয়াই তে কিন্তু তাদের প্রভাবটা এখনো ওইভাবে বিদ্যমান না, 50 বেসিস পয়েন্টের কাটের বিদ্যমান না। আপনারা যদি এই জায়গায় দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন যে মার্কেটে কি লেভেলের আপনার হচ্ছে, মানে আপনার কি ধরনের হাইক হচ্ছে। এবং আমি কিন্তু গত সপ্তাহে এই মনিটারি পলিসি নিয়ে একটা আপনার এনএফপির আগে আমি কিন্তু একটা অ্যানালাইসিসও দিছিলাম ডিএক্সওয়াই আর গোল্ডের কোরিলেশন, এবং দেখেন মার্কেট কিন্তু ওই অনুসারেই মার্কেট উপরে যাচ্ছে। তার মানে পজিটিভ ভাইব, এই যে জব মার্কেট যে স্ট্রং আসছে সেটার ভাইব কিন্তু এই জায়গায় বিদ্যমান। তার মানে এই জায়গায় এই সপ্তাহের যে ডিএক্সওয়াই রিপোর্ট,
সেই ডিএক্সওয়াই রিপোর্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করবে সিপিআই এর পর। এখন এইখানে আবার একটা কথা আছে, আপনার ইনফ্লেশনের ইন্ডিকেটরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সিপিআই ওয়াই ও ওয়াই কোর সিপিআই, কোর সিপিআই ওয়াই বাই ওয়াই, আবার সিপিআই ওয়াই বাই ওয়াই, আবার সিপিআই মান্থ অফ মান্থ, সিপিআই মান্থ অফ মান্থ। তাহলে কি কি? সিপিআই ইয়ারলি, সিপিআই মান্থলি, দেন কোর সিপিআই মান্থ অফ মান্থ, কোর সিপিআই মান্থ অফ মান্থ, মান্থ অফ মান্থ। এখন এই যে যে জায়গাটা আমাদের এই সপ্তাহে আমাদের কিন্তু যদি দেখেন একসাথে 4টা রিপোর্ট আসবে, এই যে কোর সিপিআই মান্থ অফ মান্থ, কোর সিপিআই ইয়ারলি বাই ইয়ারলি, সিপিআই মান্থ অফ মান্থ, সিপিআই ইয়ারলি বাই ইয়ারলি। এখন আমাদের মূলত মূল টার্গেটটা করতে হবে কোন রিপোর্টটাকে? আমাদেরকে টার্গেট করতে হবে হচ্ছে এই যে যে সিপিআই মান্থ অফ মান্থ এবং কোর সিপিআই মান্থ অফ মান্থ, এই দুইটা রিপোর্টকে আমাদের আইডেন্টিফাই করতে হবে। কেন? সেটার পরিপ্রেক্ষিতে আসতেছি। দেখেন এইখানে যে সিপিআইটা আপনার দেখানো হচ্ছে অ্যানুয়াল বেসিসে, সেইটা কিন্তু বিগত 1 বছরের সামগ্রিক ডাটার উপর ডিপেন্ড করে একটা সিপিআই আপনার দেখানো হচ্ছে। তো সেইখানে কিন্তু আমার ইমিডিয়েট যে মার্কেটের যে রিয়াকশন, মানে এই যে আমি যদি বিগত 1 মাসের হিসাব ধরি তাহলে সেইটা দাঁড়াচ্ছে আপনার 19 সেপ্টেম্বরের যে ইন্টারেস্ট রেট কাট 18 সেপ্টেম্বরের, সেই 18 সেপ্টেম্বরের আগে 15 দিন এবং 18 সেপ্টেম্বরের পরের 15 দিন, মানে এই 1 মাসের হিসাব যদি আমি চিন্তা করি তাহলে সেইটার রিপোর্টের ইমিডিয়েট এফেক্ট বা কারেন্ট অ্যাফেয়ার্স ইমিডিয়েট এফেক্ট যেটা, সেইটা কিন্তু মার্কেটে রিয়ালাইজ করাটা স্লাইটলি কঠিন যে আমার ইয়ারলি সিপিআই এতে কেমন দেখাচ্ছে। যে কারণে আমার অ্যানুয়াল সিপিআইটা কিন্তু 1 বছর সমেত, কারণ 1 বছর ধরে বিগত লঙ্গার টার্ম প্রসেসে একটা হায়ার ইন্টারেস্ট রেটকে আপনার হোল্ড করা হয়েছে, এবং যে কারণে যেটার পরিপ্রেক্ষিতে কিন্তু বাজারে আপনার সিপিআই আমরা যদি দেখি নেমে আসছে যে আপনার 2.3 মানে 2.5 এর জায়গায়, যেটা আমার একদম অ্যানুয়াল বেসিসে, যেটার জন্য কোর্স মানে সিপিআই ইয়ার বাই ইয়ার থেকে কিন্তু আমার ইমিডিয়েট যে ইন্টারেস্ট রেট কাটের পরে ইফেক্টটা সেইটা বোঝাটা স্লাইটলি একটু কঠিন। কিন্তু এবং কোর্স সিপিআই এর ক্ষেত্রেও এইটা, কোর্স সিপিআই এর ক্ষেত্রেও কিন্তু একই অবস্থা যে ইয়ারলি বাই ইয়ারলি যে আমার কোর্স সিপিআই এর যে রিপোর্টটা সেটার যে কারেন্ট মানে মানে ইফেক্টটা বোঝা একটু কঠিন। কিন্তু আমার যদি আমি মান্থ অফ মান্থে যাই, মানে আমি যদি মান্থ অফ মান্থ বলতে এটা যেহেতু প্রতি মাসে একবার করে আসে, তাহলে সেটা দাঁড়াচ্ছে কি আমি যদি দুইটা ভাগে চিন্তা করি যে আমার ইন্টারেস্ট রেট কাটের পরে 15 দিন এবং ইন্টারেস্ট রেট কাটের আগের 15 দিন, এই 1 মাসের হিসাবে মান্থ অফ মান্থ রিপোর্ট, তাহলে এইখানে কিন্তু মোটামুটি এই যে ইন্টারেস্ট রেটটা যে কাট হলো আমেরিকায় সেইটার একটা প্রাথমিক ধারণা এই সিপিআই এবং কোর সিপিআই মান্থ অফ মান্থ রিপোর্ট থেকে কিন্তু ইমিডিয়েট কারেন্ট অ্যাফেয়ার্স ইমিডিয়েট মার্কেট ইফেক্টার একটা হলে একটু হলেও ফুটপ্রিন্ট পাওয়া সম্ভব। তার মানে আমাদেরকে মূল চোখটা রাখতে হবে এই যে যে রিপোর্টটা আছে এই জায়গায়, এই যে কোর সিপিআই মান্থ অফ মান্থ এবং সিপিআই মান্থ অফ মান্থের উপরে। এইখানে আমাদেরকে দেখতে হবে যে কোর সিপিআই মান্থ অফ মান্থ এবং সিপিআই মান্থ অফ মান্থে বড় ধরনের কোনো আপনার শার্প আপনার হাইক হলো কিনা, মানে আমার কোর সিপিআই মান্থ অফ মান্থ মানে মাস থেকে মাসের 1 মাসের ব্যবধানে আমার ইনফ্লেশন বা কনজিউমার প্রাইস ইন্ডেক্সের যে ইন্ডিকেটরটা সেটা হাইক পাইলো কিনা। তাহলে এইখানে আপনার দেখেন কোর সিপিআই মান্থ অফ মান্থ, এখানে কোর সিপিআই মান্থ অফ মান্থ আপনার এক্সপেক্ট করা হচ্ছে
কত এক্সপেক্ট করা হচ্ছে আপনার ফরকাস্ট মাঝখানেরটা প্রিভিয়াস পিছনেরটা। আচ্ছা, তো তাহলে মান্থ অফ মান্থ আপনার চিন্তা ভাবনা করা হচ্ছে কোর সিপিআই মান্থ অফ মান্থ 0.2%, তার মানে 0.3 ছিল আগে, তার মানে 0.3 থেকে 0.2, তার মানে তারা চিন্তা করতেছে কোর সিপিআই সেক্টরে আপনার সিপিআইটা ড্রপ করবে, মানে আগের থেকেও ড্রপ করবে। তার মানে তারা চিন্তা করতেছে যে এই যে 15 দিন আগে বা 15 দিনের কিছুদিন বেশি দিন আগে যে আপনার একটা ইন্টারেস্ট রেট কাট হলো, সেইটার প্রভাব এখনই কোর সিপিআই তে পড়বে না, কারণ এইটাই তো তারা এক্সপেক্ট করতেছে। যে কারণে আপনার, কারণ নর্মালি ইন্টারেস্ট রেট কাট হলে সিপিআই বৃদ্ধি পায়, সেখানে তারা এক্সপেক্ট করতেছে যে এইটা এইটা ওইটার কাটের কারণে এইখানে তেমন কোনো বড় ধরনের ইফেক্ট পড়বে না। তাহলে অ্যাজ ইউজুয়ালি যদি এইটাই যদি হয় যে 0.2%, আমার কি এইখানে কোর সিপিআই এর আমরা আগে রিপোর্টিং গুলা করি, রিপোর্টিং গুলা করলে আপনারা বুঝতে পারবেন, যে রিপোর্টিং গুলা করলে আপনারা এই জায়গাটাতে বুঝতে পারবেন যে আমার কোর সিপিআই মান্থ অফ মান্থ এবং সিপিআই মান্থ অফ মান্থ, এই দুইটার মধ্যে আমি কিন্তু এন্টায়ার ফান্ডামেন্টালটাকে বুঝায়া তারপরে টেকনিক্যালি আপনাদেরকে যাচ্ছি, কারণ এইটা বোঝা জরুরি। তাহলে ফরকাস্ট কোর্স সিপিআই মান্থ অফ মান্থ এবং আপনার কোর্স সিপিআই মান্থ অফ মান্থ। কোর্স সিপিআই মান্থ অফ মান্থ, এখানে ফরকাস্ট এফ বা ই, এক্সপেক্টিং করা হচ্ছে 0.2%, 0.2%, আর পি ছিল 0.3%, এবং আপনার সিপিআই মান্থ অফ মান্থ যেটা কোর সিপিআই মান্থ অফ মান্থ এটা ছিল, এবং সিপিআই মান্থ অফ মান্থ এইটাও সেম 0.2%। তার মানে এই জায়গায় আমরা যদি চিন্তা করি এক্সপেকটেশন আছে 0.1%, আর প্রিভিয়াস ছিল 0.2%। তার মানে এই জায়গাতে যদি আমরা এই কোর সিপিআই এবং সিপিআই মান্থলি রিপোর্টে যদি যাই, সেই জায়গাটাতে দেখা যাচ্ছে যে আমার দুই জায়গাতেই একটা ফল চিন্তা হচ্ছে, মানে এক কথায় তারা চিন্তা করতেছে যে এই ইন্টারেস্ট রেট কাটটা এখনই তাদের মান্থলি ইমিডিয়েট মার্কেটে প্রভাব ফেলবে না, মানে কমে আসবে। এখন যদি অ্যাকচুয়ালের চিন্তা করতেছি, এটা হচ্ছে সিনারিও, অ্যাকচুয়াল সিনারিও যদি এইটাই থাকে, অ্যাকচুয়াল সিনারিও কি দাঁড়ায়, তাহলে সেটা আমরা দেখি। যদি অ্যাকচুয়াল সিনারিওতে আমরা চিন্তা করি যে 0.1% এবং 0.2, মানে 0.1% এক্সপেক্টেন্সি, যদি 0.1% আসে, যে 0.1% কোর সিপিআই এক্সপেক্ট করা হচ্ছে এবং অ্যাজ ইউজুয়ালি 0.1% আসে, তাহলে সেইটা আদতে আমেরিকান ডলারের জন্য ব্যাড, কারণ কেন, আগে যা কোর সিপিআই ছিল, এখন কোর সিপিআই এর সিপিআই যেটা ছিল, মানে মূল সিপিআই যেটা মান্থলি মাসিক হিসেবে যে সিপিআই ছিল, সেই সিপিআই এর পরিমাণ ড্রপ করেছে। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে ইন্টারেস্ট রেট যে হাইক হলো এই জায়গায়, এই যে ইন্টারেস্ট রেট যে আপনার কাট হলো, ইন্টারেস্ট রেট কাটের প্রভাব ইনফ্লেশনারি মার্কেটে পড়ে নাই এখনো। তার মানে এখনো আমেরিকান ডলার, মানে ফেডারেল রিজার্ভ ব্যাংক ইন্টারেস্ট রেটকে এগ্রেসিভ কাট করার জন্য ভাবতে পারে। তাহলে তারা যে এই যে চারটা মনিটারি পলিসিতে যে তারা কাটের চিন্তা ভাবনা করতেছে, সেই জায়গাতে তারা কিন্তু স্টিক থাকতে পারবে, যে না আমাদের ইনফ্লেশন সবচেয়ে বড় একটা সমস্যা, ইনফ্লেশন যেহেতু আপনার বাড়ে নাই, তাহলে আমরা ইন্টারেস্ট রেট অ্যাজ ইউজুয়াল কাট করে যেতে পারি 0.1 যদি আসে। আর যদি এর চেয়েও কম আসে, যেমন
0.1 বা তার চেয়েও যদি কম আসে, সেইটা আমেরিকান ডলার মানে ফেডারেল রিজার্ভকে এই 25 বিপিএস এর চেয়েও বড় কাট করতে আপনার ইনফ্লুয়েন্স করবে, ইভেন 50, আবার যে আবারও 50 বিপিএস। যদি এইটা হবে কখন, যদি সিপিআই 0.1 এরও নিচে ড্রপ করে, মানে 0.0 বা মাইনাস লেভেলে, ড্রডাউন লেভেলে যদি করে, তাহলে সেইটা আপনার মার্কেটে ডাউন করবে। আদারওয়াইজ যদি 0.1 থাকে, তাহলে হয়তো বা তাদের মানে 25 বিপিএস এর চেয়ে তারা বাড়াবে না, কিন্তু তাদের অ্যাজ ইউজুয়াল এই যে 4টা মনিটারি পলিসি তারা যে চিন্তা ভাবনা করতেছে, তারা সেই জায়গা থেকে সরে আসবে। ঠিক আছে, তো এই জায়গাটা থেকে তারা সরে আসবে। এখন সেম থিওরি হচ্ছে আপনার এইটারও অ্যাকচুয়ালের ক্ষেত্রে কিরকম। এখানে 0.2 আসতেছে, যদি এক্স্যাক্টলি 0.2 আসে, যদি 0.2 আসে, যদি 0.2 আসে অ্যাকচুয়াল, তাহলে অ্যাজ ইউজুয়াল ইউএসডি নেগেটিভ। কারণ আগের থেকে আপনার কোর সিপিআই মান্থ অফ মান্থ আপনার মান্থলি এফআইআর পড়ে গেছে, তার মানে অ্যাজ ইউজুয়াল এই যে ইন্টারেস্ট রেট যে কাট হলো, সেটার এফেক্ট কোর সিপিআই তে পড়ে নাই। কারণ ইন্টারেস্ট রেট কাট হলে সিপিআই আমরা হাইক চিন্তা করি বা আপ চিন্তা করি, তাহলে এইটা হইলো না। কিংবা যদি এর চেয়েও কম আসে, তাহলে এই যে সেম অ্যাজ ইউজুয়াল এই যে 25 বিপিএস এর ব্যাপারে তারা চিন্তা ভাবনা করবে। এইটা তো আমরা অ্যাজ ইউজুয়াল যেটা সিপিআই সেক্টর থেকে চিন্তা ভাবনা করা হচ্ছে সেইটা চিন্তা করলাম, কিন্তু যেটা ন্যাচারাল থিওরি, মানে ইন্টারেস্ট রেট কাট করলে সিপিআই বাড়তে পারে, যদি এই থিওরিতে যদি মার্কেটে মান্থ অফ মান্থ আপনার এফেক্টটা হয়, যদি অ্যাকচুয়াল 0.3% or even up or up হয়, কিংবা এইটা যদি 0.2% ওর আপ হয়, 0.2% ওর আপ হয়, তাহলে কিন্তু কোর সিপিআই এবং সিপিআই এই দুইটার মধ্যে যদি আপনার এই রকম যদি হিসাবটা হয়, তাহলে ইউএসডি স্ট্রংলি পজিটিভ। কারণ এইটা কেন স্ট্রংলি পজিটিভ, এই কারণেই ইউএসডি স্ট্রংলি পজিটিভ। কেন? কারণ তারা তখন এই ইন্টারেস্ট রেট কাট করার ব্যাপারেই ভাববে, যে আমি যে কাট করতেছি সেই কাটটা তো মানে হয় তারা কাট করার চিন্তা করলেও তারা ওই যে যেটা বললাম যে তারা ইন্টারেস্ট রেট কাটের পরিমাণ কমায় আনার চিন্তা করবে বা পরিধিটা কমায় আনার চিন্তা করবে। আগে যে হায়ার কাট বা বিগ কাটের চিন্তা তারা করতেছিল বা বড় ধরনের আপনার প্রজেকশন টানা করার চিন্তা করতেছিল, সেই চিন্তা থেকে তারা সরে আসবে। তার মানে যেটা কিন্তু আমেরিকান ডলারকে পজিটিভ আপনার ভাইব দিবে, পজিটিভলি আপনার ইফেক্ট করবে, এবং যেটার ফলে যদি এই কোর সিপিআই মান্থ অফ মান্থ এবং সিপিআই মান্থ অফ মান্থের রিপোর্টে আমরা যদি এই ধরনের সিনারিও পাই, তাহলে সেটা নিঃসন্দেহে ইউএসডি কে স্ট্রংলি পজিটিভ করবে। এবং অ্যাজ ইউজুয়ালি ইউএসডি যদি স্ট্রংলি পজিটিভ হয়ে যায়, তাহলে এক্সএক্স ইউএসডি উইল গো strongly up, gold strongly up, will go strongly down, strongly down. XXX USD will go strongly down, আর USD XXX will go strongly up. এই সিনারিওটা মাস্ট হবে। সেই ক্ষেত্রে আমার সিপিআই আর কোর সিপিআই অ্যানুয়াল যে ডাটাটা, সেইটা একটা আপাতত মার্কেটের ইনভেস্টরদের বিগ আপনার ফোকাসিং এর জায়গা না। আর যদি কোনোভাবে দেখা যায় যে না, আমার সিপিআই ইয়ারলি এবং
কোর সিপিআই ইয়ারলির মধ্যেও কোনো একটা আপনার স্ট্রং চলে আসছে, মানে সিপিআই অ্যানুয়াল তো মানে হচ্ছে 2.5, যেখানে 2.3 চিন্তা ভাবনা করা হচ্ছে। যদি 2.3 জায়গায় 2.2 মানে 2.4 বা 4 আসলেও সেটা আপনার নেগেটিভ হিসেবে চিন্তা করা হবে সিপিআই ইয়ারলি, কিন্তু ওইটা এতটা অ্যাটেনশন পাবে না ট্রেডারদের। কিন্তু যদি কোনোভাবে সিপিআই ইয়ারলি যদি চেঞ্জ না হয়, মানে অ্যাজ ইউজুয়াল 2.5% স্টক থাকে, মানে যেটা আগে ছিল সেটা থেকে নাড়াচাড়া করে নাই, যে এক্সপেকটেশন করা হচ্ছে ফল করবে, কিন্তু ফলো করে নাই, আপও করে নাই, 2.5-এই রয়েছে, তাহলেও আমেরিকান ডলারকে সেটা স্ট্রং করবে। আবার কোর সিপিআই অ্যানুয়ালের ক্ষেত্রেও সেটাই, যদি 3.2% আগে ছিল, যদি 3.2% বা তার চেয়ে বেশি আসে তাহলে ইউএসডি কে পজিটিভ, আর 3.1% আসলেও সেটা হালকা পাতলা আমেরিকান ডলারকে উইক করতে পারে, কিন্তু সেটা কারেকশনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, বা একটা মানে ফলস স্পাইকের মধ্যে একটা বড় ধরনের স্পাইক মেরে মার্কেট আপনার অ্যাজ ইউজুয়াল, যদি এই সিনারিও হয়, এই সিনারিওটা যদি হয় তাহলে এইটাকেই ফলো আপ করবে। তাই যারা আমরা নিউজ ট্রেড করতে চাই তাদের মূল ফোকাসটা হতে হবে মান্থ অফ মান্থ রিপোর্টে, কোর সিপিআই এবং সিপিআই এর, তাহলে আমরা এখান থেকে প্রপার ডাইরেকশনটা পাবো, বা প্রপার মার্কেটে আদতে নিউজে কি হবে। যারা আমরা ব্লাইন্ডলি মনে করি যে নিউজ নেগেটিভ আসলেই আপনার নিউজ নেগেটিভ, বা ইউএসডি নিউজ নেগেটিভ, ইউএসডি তাহলে উইক হয়ে যাবে, বা ইউএসডি নিউজ পজিটিভ তাহলে গোল্ড স্ট্রং হয়ে যাবে, তাদের জন্য একটু সতর্কবার্তা যে ফান্ডামেন্টালটা একটা হিস্টোরিক্যাল ডাটার উপর ডিপেন্ড করে, শুধুমাত্র ফরকাস্ট অ্যাকচুয়াল বা প্রিভিয়াসের উপর সেটা ডিপেন্ড করে না, সেখানে হিস্টোরিক্যাল ডাইমেনশনটাকে আমাদের বুঝতে হবে, যে একটা মার্কেটের ইকোনমিক্যাল চেঞ্জটা কিভাবে হচ্ছে, এবং সেইটা ইকোনমিতে একটা চেঞ্জ আরেকটা চেঞ্জকে কিভাবে ইফেক্ট করতেছে সেইটাকে বুঝতে হবে। কারণ শুধু একটা ইন্টারেস্ট রেট ইভেন্ট কিন্তু একটা দেশের পরিপূর্ণ পরিচালক হতে পারে না একটা ইকোনমির, সেটা আমাদের মনে রাখতে হবে। তাই সেই এক একটা ইকোনমিক ইন্ডিকেটর কিন্তু আরেকটা ইকোনমিক ইন্ডিকেটরের সাথে মানে পুঙ্খানুপুঙ্খভাবে কোরিলেটেড। তাই একটার সাথে আরেকটা কিভাবে আপনার কোরিলেটেড এবং একটা আরেকটাকে কিভাবে সাইডলি মুভ করছে সেটা আমাদের না বুঝলে কিন্তু ফান্ডামেন্টালটা আমাদের বুঝা দুষ্কর। তাই সবাইকে অনুরোধ থাকবে ফান্ডামেন্টাল ট্রেডের আগে আপনারা ফান্ডামেন্টালি ল্যাঙ্গুয়েজ গুলাকে আপনারা বুঝে ট্রেড করবেন, বা একটা আর একটার সাথে কিভাবে কোরিলেটেড সেটা বুঝতে চেষ্টা করবেন। এখন আমরা চলেন আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিসে চলে যাই। আমাদের ফান্ডামেন্টাল সাইডটা তো আমরা আলোচনা করলামই, টেকনিক্যালি আর 10 মিনিট আমরা আলোচনা করব, আমি আলোচনা করব, তারপর আমি প্রশান্ত দাকে বলবো কিছু বলার জন্য। তো আমি টেকনিক্যালি এখন মার্কেটটাকে দেখাই দিই। আমি ফান্ডামেন্টালি, কারণ ফান্ডামেন্টালটা একটা ডাটা ভিত্তিক ট্রেড, এইখানে আমি যদি ইন টোটালি মানে পুরোপুরি আপনাদেরকে ডেসক্রাইব করে না বলি তাহলে জিনিসটা আপনাদের বোধগম্য হবে না। তাই আমি কিন্তু সময় নিয়ে ইন ডেপথ ফান্ডামেন্টালটা আপনাদেরকে ডেসক্রাইব করার চেষ্টা করলাম। এখন দেখা যাক বৃহস্পতিবারে কি আসে। এখন আমরা চলেন টেকনিক্যালে চলে যাব। হ্যাঁ, টেকনিক্যালে চলে গেলে আমরা আমাদের ভিউটা পাওয়া যাব। প্রথমে গোল্ডের H1 যে মার্কেটটা, সেইটা আমার দেখা মোতাবেক একটা রেঞ্জ, একটা ট্রায়াঙ্গেলের মাঝে আবদ্ধ হয়ে আছে। কিভাবে? এই যে দেখেন, এবং এই যে এইভাবে সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল বলে যেটাকে। এখন এইখানে আমাদের যে লেভেলটা আছে সেই সিমেট্রিক ট্রায়াঙ্গেলের প্রাইস সেকশন প্যাটার্ন অনুসারে মার্কেটের এই জায়গায় একটা রিটেল রেজিস্ট্যান্সের সৃষ্টি হয়েছে। এই জায়গাটাতে একটা রিটেল রেজিস্ট্যান্সের সৃষ্টি হয়েছে এই জায়গাটাতে। হ্যাঁ, এই জায়গাটাতে একটা রিটেল রেজিস্ট্যান্সের সৃষ্টি হয়েছে। আমরা যদি ট্রেন্ড লাইন গুলাকে একটু বাদ দিয়ে কাজ করার ট্রাই করি, প্রথমতই এই জায়গায় একটা রিটেল রেজিস্ট্যান্সের সৃষ্টি হয়েছে, যেটা হচ্ছে একটা লিকুইডিটি, যেটা হচ্ছে ন্যাচারালি একটা লিকুইডিটি হিসেবে কাজ করতেছে। আর এই জায়গাতে এই যে লেভেলটা, এইটা একটা লিকুইডিটি হিসেবে কাজ করতেছে। এখন এইখানে আবার দুইটা ইন্টারনাল লিকুইডিটি আছে। কিরকম? এই যে একটা, এইটা মেজর, এইটাকে ইমিডিয়েটলি উইকলি চার্টের হিসেবে মেজর লিকুইডিটি হিসেবে ধরতে হবে।
এইটাও একটা মেজর লিকুইডিটি, কিন্তু এইটা ইন্ট্রাডেতে, এটা উইকলির জন্য ভেরিফাইড এখনই ধরা যাবে না। এখন আমরা যদি এইরকম ধরি তাহলে মার্কেটটা এই যে যে জায়গাটা যে আছে এবং এইখানে কিন্তু এইটা হচ্ছে আমার ইমিডিয়েটলি মেজর লিকুইডিটি, আর উপরের দিকে যদি আমি ধরতে যাই এইটা হচ্ছে আমার মেজর লিকুইডিটি। তাহলে এই যে যে আমার দুইটা মেজর লিকুইডিটি, এটা হচ্ছে বাই সাইড এবং নিচেরটা হচ্ছে সেল সাইড, এই যে যে লেভেলটা এর মাঝখানে যা, এটা কমপ্লিটলি এই যে মার্কেটটা যেটা আছে এই মার্কেটটা কমপ্লিটলি মার্কেটের রেঞ্জ, মানে এই হাই থেকে এই লোটা, আর এর মাঝে যা হচ্ছে সম্পূর্ণটাই মেজর লিকুইডিটির মাঝে ইন্টারনাল লিকুইডিটি। এখন যেটা দাঁড়াচ্ছে, যদি মার্কেটে আমরা ট্রায়াঙ্গেলটাকে চিন্তা ভাবনা করি, যে মার্কেটটাতে ট্রায়াঙ্গেলের চিন্তা ভাবনাটা, তাহলে আমাদের এই লেভেলেতে মার্কেটে আপনার যদি দেখেন, মার্কেটে এই জায়গা থেকে এই জায়গায় একটা ট্রেন্ড লাইন তো আগেই দেখলাম সৃষ্টি হয়েছে এই জায়গাটাতে, এবং অ্যাজ ইউজুয়ালি এই জায়গা থেকে তো এই জায়গার মধ্যে আপনার সৃষ্টি হয়েছে দেখাই যাচ্ছে এই লেভেলগুলা। তো তাহলে এইটাকে আমি যদি ছোট করে দেখাই, এটা হচ্ছে ইন্টারনাল লিকুইডিটি। তাহলে এই রেঞ্জের মাঝে মার্কেটটা মুভমেন্ট করতেছে। তাহলে এখন যদি ইন কেস মার্কেট এই ট্রেন্ড লাইনটাকে ম্যানিপুলেট করতে চায়, যদি আমাদের জুম করে একটু দেখি, এই যে যে নিচের যে রিটেল লিকুইডিটিটাকে যেটা আঁকায় রাখছি, এখন মার্কেটটা কিন্তু এইভাবে এসে আপনার এইটাকে ম্যানিপুলেট করে প্রাইস যদি এইখান থেকেও যায়, এইটা মার্কেটের মূল টার্গেট থাকবে যদি আমাদের এই মাঝখানের লিকুইডিটিটা যদি ব্রেক করে যায় এইখান থেকে, দেন যদি মার্কেট, কারণ এইটা যেহেতু একটা মেজর লিকুইডিটি, এইটাকে হালকা হান্টও করতে পারে, হান্ট করে মার্কেট যদি এইখান থেকে আপনার এগেইন এই লেভেলের উপর পুল ব্যাক করে, তাহলে মার্কেট কিন্তু নিচে তার একটা স্ট্রং লো নতুন লিকুইডিটি রেখে চলে আসবে, নতুন লিকুইডিটিটা এই জায়গায় রেখে তারপরে সে চলে আসবে এবং সে উপরে পুল ব্যাক করবে যদি ইনকেস এই লিকুইডিটিটা যদি সে হান্ট করে। আপাতত তো এখানে ট্রেন্ড লাইনে তো একটা ট্রেন্ড লাইন লিকুইডিটি ক্রিয়েট হয়েছে এবং হরিজন্টাল লিকুইডিটি হিসেবে নিচের গুলা কাজ করতেছে। তাহলে এইখানে যদি এইটা হয় তাহলে এইটাই, আর উপরের ক্ষেত্রে ইমিডিয়েটলি এইটা কিন্তু আমাদের একটা লিকুইডিটি, ইমিডিয়েটলি এইটা একটা আপনার লিকুইডিটি ক্রিয়েট করছে, কিন্তু মার্কেটের একটা হরিজন্টাল লেভেলের লিকুইডিটি কিন্তু হচ্ছে এই লেভেলের লিকুইডিটিটা, যেটা হচ্ছে আপনার একটা রিটেল লিকুইডিটি। আবার তার মানে মার্কেটটা কিন্তু আলটিমেটলি এই যে সিপিআই এর জন্য তার ভলিউমটাকে বিল্ড আপ করতেছে। কিভাবে? কারণ সিপিআইটাতে মার্কেটে যে ভলিউমটা আসবে সেইটা উপরেই হোক আর নিচেই হোক, প্রাইসটাকে কিন্তু এই প্যাটার্নটাকে এই সপ্তাহে ব্রেক করবেই, সেটা নিচের সাইডে হোক উপরের সাইডে হোক, এটা শিওর থাকেন মার্কেটটা ব্রেক করবেই। এবং এইটার জন্যই প্রাইস কিন্তু অ্যালগারিদম, মানে টেকনিক্যাল অ্যালগারিদম তার লিকুইডিটি বিল্ড আপের কাজে এখন কর্মরত এই ওয়াইডলি একটা ট্রায়াঙ্গেলের মাঝে, এবং যখনই নিউজের ভলিউমটা আসবে সে এই ট্রায়াঙ্গেলটাকে ব্রেক করে তার প্রাইস ডেলিভারি করার জন্য চেষ্টা করবে এই জায়গা থেকে। তো আপাতত এইখানে কিন্তু যখনই আমরা ট্রেড নিব, কারণ এইখানে যেহেতু রেঞ্জের মধ্যে একটা ট্রায়াঙ্গেলের রেঞ্জের মধ্যে ট্রেড হচ্ছে, এখানে বারবার যতক্ষণ পর্যন্ত এই রেঞ্জটা আমাদের ট্রায়াঙ্গেল প্যাটার্নটা আমাদের ভ্যালিডেট আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সে কি চাবে, সে চাবে এইখান থেকে রিটেল ট্রেডারদেরকে বারবার বাই এবং বারবার সেল দিয়ে প্রলোভিত করতে, এবং প্রলোভনের মাধ্যমে হঠাৎ করে বারবার যখন দেখতেছে যে মার্কেট একটা জোন থেকেই বারবার আপনার রিজেক্ট করতেছে, বারবার রিয়েক্ট করতেছে, তখন রিটেল ট্রেডাররাও চাবে যে বারবার এই জোন থেকে আমি ট্রেড করি, এই জোন থেকে ট্রেড করি। কিন্তু হুট করে দেখবেন নিউজের দিন এই মার্কেটটা, বা নিউজের আগের দিন থেকেই এই মার্কেটটা একটা বড় ধরনের ভলিউম এক্সিকিউট করে ফেলতেছে। কারণ আমরা ইতিমধ্যেই জানি যে শুধুমাত্র কিন্তু এখন আর ইকোনমিক ফ্যাক্টর গুলা গোল্ডকে চালাচ্ছেন না, কারণ জিওপলিটিক্যাল এই যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে দ্বন্দ্ব,
জিওপলিটিক্যাল আপনার ক্ল্যাশ, সেটাও কিন্তু একটা মার্কেটের বড় বড় কনসার্নিং পয়েন্ট হয়ে উঠেছে। তাই শুধু যে সিপিআই এই মার্কেটকে ড্রাইভ করাবে তা না, জিওপলিটিক্যাল সাডেন আপনার আনশিডিউলড বা নন শিডিউলড যে কোনো একটা নিউজ, সাডেন নিউজ কিন্তু মার্কেটে একটা বড় ধরনের ভলাটিলিটি ক্রিয়েট করতে পারে। তাই শুধুমাত্র সিপিআই যে এই মার্কেটকে মুভমেন্ট করাবে এটা ভাবা ভুল। অন্যান্য আনুষঙ্গিক জিওপলিটিক্যাল ক্ল্যাশ বা জিওপলিটিক্যাল কনসার্নিং পয়েন্ট গুলাতেও আমাদের ফান্ডামেন্টালি চোখ রাখতে হবে। তো এইখানে এইটা হচ্ছে একটা বিষয়। তো এখন আমার যদি এইটা যদি এইরকম ভাবে যদি লিকুইডিটি খেয়ে উপরে চলে যায়, তাহলে কিন্তু আমার মার্কেটটা অ্যাজ ইউজুয়ালি তার এই যে লিকুইডিটিটা যেটা আপনার এই যে রিটেল লেভেলটা, এই রিটেল লেভেলটাকে মানে টার্গেট করবে যদি নিচে থেকে একুমুলেশন সে করে প্রাইসে। যদি প্রাইস প্রথমত আপনার নিচে যায় এবং যদি এইখান থেকে খেয়ে মার্কেট আগের জোনে ব্যাক করে, তাহলেই একমাত্র এতটা স্ট্রং একুমুলেশন সম্ভব, আদারওয়াইজ মার্কেট ডাউন হয়ে যাবে। যদি কোনোভাবে এমন দেখা যায় যে আমার মার্কেটে ডেইলি কোনো ক্যান্ডেল, যে আমার মার্কেটে ডেইলি কোনো ক্যান্ডেল এরকম হয়ে গেছে যে মার্কেটে ডেইলি কোনো ক্লোজিং আমার এই লেভেলের নিচে চলে আসছে, এই লেভেলের নিচে চলে আসছে, তাহলে কিন্তু সেইটা আমার বড় একটা ফলের ইঙ্গিত। যদি কোনো ডেইলি স্ট্রং ক্লোজিং আমার 25 লেভেলটার নিচে হয় বা 24 যে লোটা ছিল আর কি গত সপ্তাহের মেবি, এই যে লোটা ছিল ওই ধরেন 25-24-এর নিচে যদি কোনো ডেইলি ক্লোজিং হয়, তাহলে সেইটা কিন্তু মার্কেটকে নিচে নেবে এবং অ্যাজ ইউজুয়ালি মার্কেটের টার্গেট হবে এই যে জোনটা দেখতে পাচ্ছেন, এই জোনটা, এই জোনটা আপনার মার্কেটের টার্গেট হবে। এই জোন, এই পুরো ব্লকটা, এই পুরো ব্লকটা হচ্ছে মার্কেটের টার্গেট। এখন মার্কেট এই যদি এই ব্রেকআউটটা হয়ে যায় 24-এর নিচে কোনো ডেইলি ক্লোজিং, তাহলে আপনার 2600 লেভেলে আপনার আসার টার্গেট কিন্তু মার্কেট নিবে 2600। আর যদি 2600 যদি আপনার সাপোর্ট হিসেবে কাজ না করে ইমিডিয়েটলি, মানে এইরকম 2600 নিচে ক্লোজিং হয়ে যায়, তাহলে মার্কেট এমন হইতে পারে ওয়াটারফল করে এই যে লিকুইডিটিটা যেটা আছে এই পর্যন্ত মার্কেটটা ফল করার চিন্তা ভাবনা করতে পারে লঙ্গার টার্মের জন্য, মানে একটা সুইং টার্মের জন্য মার্কেট এই পর্যন্ত নামতে পারে যদি ইনকেস আমার 25 লেভেলের নিচে কোনো স্ট্রং ডেইলি ক্লোজিং হয়। এইটা হচ্ছে আমার মার্কেটের সেল সাইড। এবং ওই যে আমরা যে মানে ওই ফান্ডামেন্টাল সিপিআই মান্থলি, কোর সিপিআই মান্থলি এবং সিপিআই মান্থলির যে সিনারিওটা দেখলাম, ওই সিনারিওর সাপেক্ষে কিন্তু এইটাকে এক্সপেক্ট করা সম্ভব। ইফ, মোট কথা, ইফ এন্টায়ার সিপিআই রিপোর্ট প্রিন্ট পজিটিভ, if entire CPI report print positive, তাহলে আপনার এই লেভেলটা, এই রিপোর্টটা এরকম হইতে পারে। আপনার প্রথমত এইটা, আর না হলে এই যে এই পর্যন্ত এইটা। আর যদি কথার কথা যে ইফ এন্টায়ার সিপিআই রিপোর্ট প্রিন্ট নেগেটিভ, তাহলে কি করতে পারে? ইফ এন্টায়ার সিপিআই রিপোর্ট প্রিন্ট নেগেটিভ, তাহলে প্রাইসের টার্গেটটা প্রথমত আপনার এই জোন পর্যন্ত, এই তো যদি এরকম হয়, যদি এরকম হয় তাহলে আপনার এই পর্যন্ত আপনার মার্কেটের প্রথম টার্গেটটা থাকবে। এবং যদি বড় ধরনের কোনো সারপ্রাইজিং নেগেটিভ আসে, তাহলে সেইটা এইটা পর্যন্ত টার্গেট করবে, এইটা মেজর টার্গেট নো ডাউট। আর যদি ইন কেস মার্কেট ম্যানিপুলেট করে হিস্টোরিক্যাল হাই ক্রিয়েট করতে চায়, তাহলে সে কিন্তু তার এই যে 2700 যে লেভেল, 2700 লেভেলটাকে
যেহেতু সাইকোলজিক্যাল লেভেল হিসেবে আমাদের মার্কেটটা টার্গেট করতে পারে, এই লেভেল অনুসারে এইটাকে টার্গেট করতে পারে। তবে এইটা আমাদের রাডারের আপনার চিন্তা হবে মার্কেটের বেসিসে, মার্কেটের আপনার কন্ডিশনের উপর ডিপেন্ড করে এটাকে আমরা টার্গেটটা নিব। হ্যাঁ, এইটা আর না হলে এই পর্যন্ত। এই হচ্ছে আমাদের সিপিআই এবং সিপিআই রিপোর্টের এন্টায়ার পজিটিভিটি নেগেটিভিটি বায়াস। যদি কাজ মানে যে রিপোর্টটা আসে, তবে মূল মেইন ফোকাসিং পয়েন্ট সিপিআই month of month সিপিআই month of month এবং কোর সিপিআই month of month। এটা কিন্তু হোল উইকের জন্য, আমাদের মূল পয়েন্ট। তো আমাদের মূল মেইন ফোকাসিং পয়েন্ট সিপিআই মান্থ অফ মান্থ, কোর সিপিআই মান্থ অফ মান্থ, এবং আমাদের এইটাকে ফোকাসে রাখতে হবে। তো আমাদের এইভাবে এই সপ্তাহটাকে ট্রেড করা লাগবে, যে কারণে আমি আপনাদেরকে টোটাল আপনার একটা আউটলুক আপনাদেরকে দিয়ে দিলাম। তো আমাদের মূল টার্গেটটা এখন বেস করবে এই আউটলুকের উপর বেস করে, এবং আমাদের আগামী শুক্রবার পর্যন্ত, যেহেতু আমাদের 11 তারিখ পর্যন্ত আমাদের এই সপ্তাহটা চলবে, এবং তারপর আমাদের একটা ব্রেকআউট সেশনে আমরা যাব। তো সেই অনুসারে আমাদের পুরো উইকটা যারা গোল্ড ট্রেড করব তাদের কিন্তু অ্যানালিটিক্যাল যে ভিউটা, সেইটা এই অ্যানালাইসিসের উপর বেস করে আমরা কিন্তু আসব। দাদা কি আছেন? দাদা কি শুনতে পাচ্ছেন? হ্যালো। আচ্ছা, তো আমাদের যারা আমরা এখানে উপস্থিত আছি, আপনারা চাইলে আপনাদের কোয়েশ্চেন করতে পারেন আমাদেরকে। আমাদের এখানে উপস্থিত যারাই আছেন এখন লাইভে আমাদের সাথে, আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা করতে পারেন এই অ্যানালাইসিসে। হ্যাঁ জি দাদা, শুনতে পাচ্ছেন? হ্যাঁ দাদা, হ্যাঁ শুনতে পাচ্ছি দাদা। আসলে দেখা যাচ্ছে আমাদের মার্কেটটা এখনো পর্যন্ত যেখানে আছে, এখানে হ্যাঁ ট্রায়াঙ্গেল প্যাটার্ন একটা সৃষ্টি করতে বর্তমানে বললেন আর কি। এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স হ্যাঁ একটা দাদা, আপনার সাউন্ডটা একটু সাময়িক কম আসছে, সাপোর্ট তো রেজিস্ট্যান্স। একটু 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 এই সাউন্ডটা আচ্ছা মেবি আচ্ছা একটু কম আসতেছে। হ্যাঁ ঠিক আছে, বলছি এখন ঠিক বলছি আছে। আচ্ছা হ্যাঁ এইখানে সাময়িক একটা সাপোর্ট রেজিস্ট্যান্স হয়তো বা ক্রিয়েট করছে, কিন্তু হ্যাঁ হ্যাঁ। আলটিমেটলি যদি দেখি আমাদের মার্কেটটা এখনো হইতেছে আপ ট্রেন্ডের এরকম একটা, তাই না? হুম হুম তো হুম হুম। সেই ক্ষেত্রে এখন যেহেতু একটা এখানে অ্যাঙ্গেল সৃষ্টি করছে, অ্যাঙ্গেলের মধ্যে থেকে আজকে সারাদিন অবশ্য ছোট ছোট ট্রেড করছি আর কি, মোটামুটি হুম হুম। ভালোই হয়েছে আজকে সারাদিন হ্যাঁ হ্যাঁ। আহ, এই অ্যাঙ্গেলটা ইয়া করে। কিন্তু ডাউন ট্রেন্ড এখনো মানে আশা করতে হলে আমাদের আসলে কোনটাকে আমরা ইয়া করতে পারি যে না এটা ডাউন ট্রেন্ডে এখন আসছে, যেমন সিপিআই নিউজটা আপনি বলতেছেন আমাদের দিকে অবশ্যই পজিটিভ হইতে হবে।
হ্যাঁ, হ্যাঁ, যেহেতু এনএফপিটা বিগ পজিটিভ এসছে, দাদা আমার সিপিআইটাও হ্যাঁ, কথা কি শোনা যাচ্ছে? বিগ, হ্যাঁ শোনা যাচ্ছে দাদা। যদি বিগ হ্যাঁ দাদা। পজিটিভ আসে এবং মার্কেটটা যদি পজিটিভলি সেই দিকেই মানে নিউজ অনুযায়ী যদি বিহেভ করে, সেই ক্ষেত্রে হ্যাঁ, ডাউনে আসার একটা সম্ভাবনা আছে। কিন্তু হ্যাঁ, তারপরেও হ্যাঁ, আমরা সাধারণত যখন দেখছি যে যখন করছিল, ইন্টারেস্ট রেট যখন ফেড কমাইছিল, তখন কিন্তু পড়তে 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 ১৬০০ নিচেও গেছিল, তাই না? না ১৬০০ না, মাঝে মাঝে নিউজ, ২৫০০। না না ওই ইসে ২২-এ যখন পড়ে গেল আর কি, হ্যাঁ, যখন হ্যাঁ, হ্যাঁ, কমাইছিল আর কি, আহ, কমাইছিল না, মানে কবে আমাদের এই ইন্টারেস্ট না না রেট ইভেন্টের বাড়াইছিল, কথা সরি বলতেছেন? সরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও হ্যাঁ, ইন্টারেস্ট রেট যখন বাড়াইছিল আর কি, হ্যাঁ, হ্যাঁ, তখন ওটা তো পড়তে 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 একেবারে সেই ১৬০০ ওইদিকে চলে গেছিল আর কি, হ্যাঁ, যতদিন হুম, হুম, ওরকম আর হুম, কি কমাইছে। মাঝে মাঝে হ্যাঁ, হ্যাঁ, যদিও নিউজ আসছে, নেগেটিভ আসছে, হয়তোবা মার্কেট কিছু সময়ের জন্য একটু আপ ট্রেন্ডে ২-৪ দিন ৫ দিন এরকম একটা টান দিছে, হয়তোবা $50 বা $60 এরকম উপরের দিকে গেছে, কিন্তু আলটিমেটলি ওটা আবার কিন্তু সেই নিচের দিকে পড়তে পড়তে ওরকমই গেছে। এখন এটাই আর হুম, কি হুম, সবচেয়ে বড় ইসের বিষয় আর কি, ভয়ের বিষয়। মার্কেটের উপরে দেখা যাচ্ছে মার্কেটের নিউজটা দিয়ে কখনো কখনো হয়তো বা নিচের দিকে আসছে, কিন্তু আলটিমেটলি ওটা আবার উপরের দিকে টান দিচ্ছে আর কি, হুম, এরকম। হুম। আহ, এইটা বিষয়টা আসলে হচ্ছে তাই। এইখানে ব্যাপারটা হচ্ছে আপনার প্রাইস সেকশনালি যদি বলি, প্রাইস সেকশনালি পয়েন্টের থেকেও বড় পয়েন্ট হচ্ছে আমাদের বর্তমান যে গ্লোবাল কন্ডিশন, সেটা খুবই হ্যাঁ। একটা আনরেস্ট একটা কন্ডিশনে আছে। একটা হুম আনরেস্ট হুম কন্ডিশনে থাকার কারণে যেমন আপনার ওই যে একটু আগে আমি কিন্তু একটা কথা উল্লেখ করেছি যে আমাদের শুধু সিপিআই এর দিকে আমাদের তাকালে চলবে না, আমাদের যেমন জিওপলিটিক্যাল যে কন্ডিশন গুলো বা জিওপলিটিক্যাল যে ইস্যুস গুলো সেদিকের দিকেও আমাদের এক্স্যাক্টলি। নজরটা রাখতে হবে। এখন দেখা গেল যে সিপিআই এর একটা রিপোর্ট আসলো, কিন্তু ওই হুম টাইমে যদি একটা ইরান বা আপনার ইসরায়েল রিলেটেড যদি কোনো একটা ঘটনা ঘটে, তখন কিন্তু সেইটার প্রভাবও কিন্তু মার্কেটে ফেলবে। তখন হয়তো বা এখানে দেখা যেতে পারে যে সিপিআই বা কোর সিপিআই এর যে ইস্যুটা, সেটা মার্কেটে তখন হয়ে গেল মাইনর ইস্যু, বাট আপনার ইসরায়েল মাইনর ইস্যু হয়ে গেল। ইসরায়েল ইরান ইস্যুটা হয়ে গেল তখন মেজর ইস্যু। যে তখন দেখা গেল ইসরায়েল ইরান ইস্যুতে যে দেশ, কারণ আমাদের দেখা যাচ্ছে ইসরায়েল যদি ইরানকে অ্যাটাক করে তাহলে আমার কিন্তু গোল্ডের ডিমান্ড বাড়তেছে, আবার ইরান যদি ইসরায়েলকে অ্যাটাক করে তখন গোল্ডের প্রাইস কিন্তু সাপ্লাইয়ে পড়ে যাচ্ছে, মানে গোল্ডের প্রাইসের ডিমান্ড কমতেছে। তো এখন হ্যাঁ এমন হইতে পারে যে যে কোনো একটা সিনারিও যেটা ডাইভার্ট কন্ডিশনে হলো, যে কোর সিপিআই আমার এন্টায়ারলি দেখা গেল পজিটিভ, বাট ওয়ার সিচুয়েশনটা দেখা গেল কোর সিপিআই এর পুরো ডাইভার্টিং কন্ডিশনে। তখন হয়তো বা হুম এটা হুম এমন দেখা যেতে পারে যে ওই ওয়ার কন্ডিশনের যে আপনার মানে সিনারিওটা ওই অনুসারে হুম মার্কেট গিয়ে তারপরে সাপোজ আপনার কথার কথা আমি দেখলাম ইসরায়েল কথার কথা আমার ইরানকে অ্যাটাক করলো কথার কথা, এখন হুম এইখানে হুম তাহলে আমার গোল্ডের ডিমান্ড বাড়বে। তো তো হুম হুম আবার দেখা গেল সিপিআই এর কন্ডিশন হচ্ছে পজিটিভ, তাহলে তখন করবে হুম কি এখানে এই মার্কেটের কিন্তু মূলে আপনার কাজ করে হচ্ছে লিকুইডিটি। টপ টু বটম হুম যদি স্ক্যানিং এ বলি, আমরা যদি মার্কেট স্ক্যানিং প্রোফাইলে ট্রেড করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই টপ টু বটম লিকুইডিটিতে কাজ করতে হয়। তাহলে সেইখানে যদি আমার মার্কেটের এমন একটা, কারণ মার্কেটে যারা আপনার ইনস্টিটিউশনাল ট্রেডার তাদের ইন্টেনশনটা কিন্তু হচ্ছে তারা প্রিমিয়াম প্রাইস থেকে সেল করবে আর হচ্ছে আপনার ডিসকাউন্ট প্রাইস থেকে বাই করবে, তাই না? তো তখন আপনার হ্যাঁ যেটা করতেছে যে আপনার হয়তোবা দেখা গেল যে সিপিআই এর রিপোর্টটাকে তারা ট্রাম্প কার্ড হিসেবে ইউজ করলো। তারা ওই ওয়ার ইস্যুতে ইসরায়েল যদি, যেটা আপনার সম্ভাবনা আছে যে ইসরায়েলের নেভি একটা কাউন্টার অ্যাটাক ইরানকে দিতে পারে, এখনো যেটা অফিসিয়ালি হুম হয় নাই, তো কাউন্টার অ্যাটাক যদি হয়ে হ্যাঁ যায় তাহলে আপনার গোল্ডের পজিশন বেড়ে গেল, ডিমান্ড। তাহলে তারা করবে কি ওই নিউজটাকে প্রেফার করে মার্কেটে উপরে মার্কেটটাকে তুলে নিয়ে লিকুইডিটি খেটে নতুন একটা লিকুইডিটি ক্রিয়েট করে দেন দেখা গেল সিপিআই এর ইস্যুটাতে তারা প্রিমিয়াম প্রাইস থেকে তারা সেল করালো, এরকম হইতেই পারে। আচ্ছা, এইখানে আমি একটু কথা বলি হ্যাঁ দেখি। সেটাই এখন মনে মানে আমার আমার কথা কি যেটা শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, মানে মূল মাথা ব্যথা হইতেছে যে এখনো মার্কেটটা বলা যায় আপ ট্রেন্ডেই আছে। হ্যাঁ, মূলত আপনার আপ ট্রেন্ড, কারণ আপনার এই মার্কেট যতদিন না আপনার যদি অন অ্যাকর্ডিং টু আপ ট্রেন্ড যদি আমরা বলি, এই মার্কেট যদি 2280 নিচে না পড়ে, 2280 নিচে না পড়লে মার্কেটকে অন অ্যাকর্ডিং টু আপনার সাইকেল, ইলিয়ট সাইকেল অনুসারে মার্কেটকে আপ ট্রেন্ডই বলতে হবে আমাদের।
আচ্ছা, ঠিক দেখেন আছে, এটাই আর কি। হ্যাঁ, যে তো দাদা বলেন, দাদা বলেন এখন, দাদার কথা আমরা শুনি একটু, প্রশান্ত দার অ্যানালাইসিস এবং সিনারিওটা। দেখেন আমরা গত 2 বছর ধরে যদি আমরা গোল্ড মার্কেটের দিকে তাকাই, হ্যাঁ, আপনার এ যাবৎ যত গোল্ডের ইতিহাস আছে টাইম সব ইতিহাসই ব্রেক, ঠিক আছে। এবং গত 2টা বছর, হ্যাঁ, লাস্ট 2টা বছর যে গোল্ডের যে মুভমেন্ট, মানে আপনার আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ডের যে মুভমেন্টটা আমরা যদি খেয়াল করি, ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাবো যে গোল্ডের মুভমেন্টটা কিন্তু আপনার হিউজ পরিমাণ করে কিন্তু বাড়ছে, হ্যাঁ। এবং এইটা কিন্তু আপনার, আমরা এরকম জানতাম যে, এবং আমাদের বৈশ্বিক মার্কেটের রূপ এবং তার চরিত্র চেঞ্জ হয়েছে আমরা যদি একটু খেয়াল করি, সেটা হলো করোনাকালীন সময়ের পরের থেকে, ঠিক আছে। এর আগে মার্কেটের রূপ এরকম ছিল যে আমরা মনে করেন সাপোজ ইউএসডি, জিবিপিএসডি বা অন্যান্য যেসব মেজর যে পেয়ার গুলো ছিল, ঠিক আছে, ওই মেজর পেয়ার গুলোতে মনে করেন আমরা যদি সাপোজ ইউএসডির কথা চিন্তা করি যে আপনার 70, 80, 90 পিপস আপনার আপ হয়েছে, অতএব এর মিনিমাম আপনার 50 পিপ, হ্যাঁ, বা আপনার 45 পিপ, 30 পিপ, এইটা আপনার রিকভার দিয়ে যাবে। এবং রিকভার দিয়ে যায় মোটামুটি বাই এবং সেল দিয়ে উভয় পক্ষে দিয়ে, মনে করেন যারা আমাদের এই মার্কেটে হেজার আছে বা মনে করেন এন্ট্রি ধরে রাখে, হ্যাঁ, এদের একটা সুবিধা এরা এর আগে নিত। আপনারা যদি খেয়াল করেন মার্কেট গুলা যদি আপনারা দেখেন, তাহলে দেখবেন যে করোনাকালীন আগের সময় থেকে মার্কেটের এরকম একটা পরিস্থিতি ছিল। কিন্তু বর্তমানে যখন আপনার করোনাকালীন একটা মুহূর্ত চলে আসলো, যেমন আমরা ফান্ডামেন্টালি যখন আমরা চিন্তা করি বা আমরা যে বুঝাই, যখন আমরা বুঝি, হ্যাঁ, কারো কাছ থেকে বুঝি বা নিজেরা বুঝাই, তখন কিন্তু আমরা বলি ফান্ডামেন্টালি কিন্তু আপনার একটা দেশের যুদ্ধ, বিগ্রহ, আহ, তারপরে মনে করেন চিকিৎসা সংক্রান্ত রোগ বিসুখ অথবা প্রাকৃতিক যে দুর্যোগগুলো হয়, এগুলোর মাধ্যমে কিন্তু একটা প্রভাব বিস্তার করে, যে প্রভাবটা কিন্তু আমরা করোনাকালীন সময় পরের থেকে দেখতেছি, ঠিক আছে। করোনাকালীন সময় পুরো ওয়ার্ল্ড কিন্তু আপনার বিচ্ছিন্ন হয়ে যায়, যোগাযোগ, কমিউনিকেশন, একটা ম্যাস কমিউনিকেশনের কিন্তু একটা গ্যাপ তৈরি হয় আমরা যদি খেয়াল করি। তাহলে সেই ম্যাস কমিউনিকেশনের গ্যাপটা, হ্যাঁ, গ্যাপের কারণে মনে করেন আমাদের এক্সপোর্ট ইম্পোর্টের ব্যাপক ক্ষতি হয়। এবং বলতে গেলে আপনার তেলের যে ক্ষতি, এইটা কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি হয় কিন্তু তেল মার্কেটে। আপনারা যদি অয়েল মার্কেটটা দেখেন ওইকালীন সময়ে, তখন দেখবেন যে ওইটা কিন্তু অনেকটা আপনার জিরো লেভেলের কাছাকাছি চলে আসে। -2 $2 -2 ডলারের কাছাকাছি কিন্তু চলে আসে। এবং যদি কেউ ক্রয় করে তখন তাকে কিন্তু প্যারেল প্রতি কিন্তু তাকে এক্সট্রা কিন্তু দেয়া হতো সেই সময়, আমরা যদি খেয়াল করি। তাহলে দেখেন বিষয় হচ্ছে এই সময়টার থেকে শুরু করেই আমাদের মূলত এই যে ইকোনমিক্যাল একটা ওয়্যার, হ্যাঁ, আমরা যদি ইকোনমিক্যাল ওয়্যারের কথা চিন্তা করি, অলরেডি ওয়্যার তো চলতেছে, কিন্তু ইকোনমিক্যাল ওয়্যারটা কিন্তু স্টার্ট হয়েছে আপনার করোনাকালীন সময় থেকে, ঠিক আছে। এই বিশ্বে ইকোনমিক্যাল ওয়্যার শুরু হয়েছে করোনাকালীন সময় থেকে। এবং এখন পর্যন্ত দেখতে গেলে দেখা যাচ্ছে যে ইউএসডি করোনাকালীন সময় যে পরিমাণ ও মানে দুর্বল হয়েছে, এবং সেই দুর্বলতা এবং সেই যে সেই সমস্যাটা কিন্তু এখন পর্যন্ত আমার চোখে অবশ্য ওরা করতে পারেনি, সার্ভাইভ করতে পারেনি, ঠিক আছে। এখন বিষয় হচ্ছে দেখেন একটা দেশ, যখন একটা উন্নত দেশ কোনো একটা জিনিসের মধ্যে পড়ে এবং সমস্যার মধ্যে পড়ে, তখন কিন্তু ওইটা থেকে উত্তরণ পাইতে গেলে কিন্তু একটা ম্যাসিভ সময় লাগে, ঠিক আছে, একটা ম্যাসিভ সময় কিন্তু তার লাগে, এছাড়া কিন্তু সম্ভব না। যেমন মনে করেন করোনাকালীন সময় পরের থেকে পরেই কিন্তু রাশিয়া এবং ইউক্রেন একটা যুদ্ধের একটা শুরু হয়েছে। এবং এইখানে কিন্তু ইউএস এর কিন্তু হিউজ পরিমাণ ডলার এখানে ইনভেস্ট করা হয়ে গেছে। আমরা যদি ফান্ডামেন্টালি একটু খেয়াল করি, এখানে কিন্তু ইউজ পরিমাণ আপনার ইনভেস্টমেন্ট এখানে কিন্তু হয়েছে। এবং আমেরিকার যে ব্যবসায়ীগণ তারাও কিন্তু এখানে মোটামুটি যারা অস্ত্র ব্যবসার সাথে জড়িত তারাও কিন্তু এখানে আপনার ইনভেস্ট করছে, আমরা যদি খেয়াল করি। এবং অন্যান্য যে কোম্পানি আছে, স্পন্সর আছে, সবাই মোটামুটি এখানে একটা বড় রকমের ইনভেস্ট করে রাখছে। এবং রাশিয়া পৃথিবীর অন্যতম বৃহত্তম শক্তিশালী একটা দেশ, তার সাথে টক্কর কিন্তু ভালোভাবেই দেওয়া হয়েছে। এবং পৃথিবীর অর্থনীতির সাথে অনেকটা
আমেরিকা চাইছে যে রাশিয়ার থেকে বিচ্ছিন্ন করতে, হ্যাঁ, যে বিভিন্ন নিষেধাজ্ঞা দিয়ে মোটামুটি একটা পর্যায়ে আছে। এই এখন এইখানে দেখেন, রাশিয়া বিশ্বে কিন্তু তেল রপ্তানিতে কিন্তু তৃতীয় বা দ্বিতীয়, আমি যতটা সম্ভব যা জানি সেই অনুযায়ী। আর আহ, দেখা যাচ্ছে যে এরপরে এই যে ইরান এবং আপনার আম, আহ, ইসরায়েল, হ্যাঁ, ইসরায়েল এবং প্যালেস্টাইনের যে যুদ্ধটা, এবার আমরা হয়তো বা বলতে পারি যে ইসরায়েল একটা ছোট একটা দেশ, হ্যাঁ, একে আমেরিকা পাওয়ার না দিলে ও পাওয়ার পায় না। এখন বিষয় আছে, ইসরায়েলের কিন্তু ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় বলতে গেলে ওদের কিন্তু পাওয়ারটা বেশি বলতে গেলে। ওদের ওই দেশের থেকে তেলের একটা মানে একটা রাস্তা আছে, তারপরে বিভিন্ন আহ, বাণিজ্যিক যে ক্ষেত্রগুলো ওদের ধরা। তাছাড়া আপনার, দাদা আপনি কি ল্যাপটপে মানে পিসিতে আছেন? হ্যাঁ আমি পিসিতে, বলেন। আচ্ছা, তাহলে আপনি একটু স্ক্রিনটা একটু শেয়ার দেন দাদা, হ্যাঁ? ওই মানে আপনি একটু আমার ইনবক্সটা একটু দেখেন, আপনি একটু শেয়ার দেন, হ্যাঁ? আপনারা এটা থাকুক, আমি তো আর টেকনিক্যালি কিছু দেখাবো না। না না না, হ্যাঁ, একটু একটু আপনার স্ক্রিনটা দিয়ে রাখেন আর কি, আপনার টেকনিক্যালি আপনার স্ক্রিনটা একটু দিয়ে রাখেন। আচ্ছা ঠিক আছে। যদি আমার টেকনিক্যালি কারোর কিছু দেখতে হয় আমাকে বলবেন, হ্যাঁ। আচ্ছা দাঁড়ান একটা মিনিট, তাহলে আমি দিয়ে রাখি। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? দেখেন আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ হ্যাঁ, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে দাদা। আচ্ছা ঠিক আছে, এইটা থাকুক, এটা। হুম। আচ্ছা দাঁড়ান একটা মিনিট, এটা তো চলে যাবে, একটা প্রবলেম। আচ্ছা, এখন বিষয় হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো, এখন ইসরায়েল এবং ইরান এর অ্যাটাকের আগে যে বিষয়টা হচ্ছে, ইসরায়েল সম্বন্ধে জানতে হবে আমাদের। ঠিক আছে, ইসরায়েল সম্বন্ধে যদি ইসরায়েলের কোরিলেশন মনে করেন, যদি দেখেন, ইসরায়েল কিন্তু একটা শক্তিশালী, বর্তমানে একটা শক্তিশালী কিন্তু কান্ট্রি। এবং এই শক্তিশালী কান্ট্রি হওয়ার কারণে এইখানে কিন্তু ওরা কিন্তু আপনার, যেটা আমি জানি, সেটা গতভাবে ওরা অনেকটা উন্নত, হ্যাঁ। এবং এই প্রযুক্তিগত উন্নত হওয়ার কারণে, হ্যাঁ, ওদের কিন্তু অনেক দেশ ওদের কিন্তু আপনার ওদের সাথে বন্ধুত্বপূর্ণ রাখে, সম্ভবত আমেরিকা। ঠিক আছে, আমেরিকা কিন্তু কখনোই ওর বন্ধুত্ব কিন্তু কখনো ছাড়তে চায় নাই। এবং আপনার যদি আহ, মানে অস্ত্র বা সামরিক সহায়তার কথা চিন্তা করেন, তাহলে এখন পর্যন্ত আমেরিকা সর্বোচ্চ সামরিক যে স্বচ্ছতা বা সাহায্য, সেটা কিন্তু আপনার ইসরায়েল কি করছে, প্রায় 253 মিলিয়ন অথবা বিলিয়ন মার্কিন ডলার মেবি, হ্যাঁ। এবং এদের সাথে সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক রাখছে। এখন দেখা যাচ্ছে, যদি আপনার দাদা যে কথাটা বললো, আমি সেই কথাটাই বলবো, যে ইসরায়েলে যদি অ্যাটাক হয় তখন দেখা যায় গোল্ডের দাম আপনার কমে যায়। হুম, সরি, গোল্ডের দাম যখন ইসরায়েলে অ্যাটাক হয় তখন কি হয়, গোল্ডের দাম বেড়ে যায়। এবং ইসরায়েল যখন অ্যাটাক করবে তখন গোল্ডের দাম কমে যায়। এটার কারণটা কি? এটার কারণ, আমি যেটা বললাম, বৈশ্বিক বা গ্লোবাল যে ইকোনমিক্যাল যে পার্ট, সেটা যদি আপনি দেখেন, বা ফ্রেন্ডশিপ পার্ট, সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে ইসরায়েলের সাথে সম্পর্ক টিকে রাখার জন্য কিন্তু বিভিন্ন দেশকে আপনার সাহায্য সহযোগিতা করে আসছে, আগেও করতেছে, এখনো করতেছে। এখন আমেরিকা, সাপোজ আপনার যদি এখন যুদ্ধ ওইভাবে বাঁধে, আমেরিকা কিন্তু তার সর্বোচ্চ দিয়ে আপনার কিন্তু ইসরায়েলের পাশে থাকবে। এবং আপনারা জানেন যে ইরানের সাথেও কিন্তু আমেরিকার একটা দ্বন্দ্ব কিন্তু আছে মোটামুটি, পূর্বের একটা হিসাব দিয়ে। আর যদি আপনারা দেখেন তাহলে ইসরায়েল মানে ইরানের সাথে কিন্তু আমেরিকার দ্বন্দ্ব আছে। এখন আমেরিকার সেই দ্বন্দ্বটা, মনে করেন, দ্বন্দ্ব যতই থাকুক না কেন, ওদের সামনে নির্বাচন, ঠিক আছে। এই নির্বাচনের আগে আমার যে কোনো ধরনের নিউজ আপনার ব্যাপক হারে আমেরিকান ডলারের তেমন একটা পরিবর্তন আনতে পারবে না। ঠিক আছে, এটা আমার ব্যক্তিগত ধারণা। এবং আমার পর্যালোচনায় আমি যেটা চিন্তা করছি সেটা, যে ওদের নির্বাচন শেষ হওয়ার আগ পর্যন্ত ওরা কোনো হ্যাভি অ্যাটাকে যাবে না। ওরা হ্যাভি কোনো আহ,
মানে ইকোনমিক্যাল ইভলিউশনে ওরা যাবে না। ঠিক আছে, ওরা এখন যেটা করবে, ওরা মনে করেন এটা ওই যে আমরা বলি না গ্রামগঞ্জে ওই কই মাছ বা টাকি মাছ ধরলে ওইটারে জিয়ে রাখে 3-4 দিন ধরে, পরে তারপরে ওটারে খাওয়ার চেষ্টা করে। ওরা মূলত এই যে যুদ্ধগুলো, এই যুদ্ধগুলো কিন্তু ওরা দীর্ঘস্থায়ী, আমার মনে হয় দীর্ঘস্থায়ী করবে, এবং ওদের নির্বাচনের পরে ওরা ফুল অ্যাটাকিং ফর্মে ওরা মূলত অ্যাটাক করবে। ঠিক আছে, ওরা সরাসরি ভাবে যুক্ত হবে। হ্যাঁ, এটা আমার ধারণা। এবং আপনারা যদি খেয়াল করেন বর্তমান গোল্ড মার্কেটের যদি দিকে খেয়াল করেন, তাহলে বর্তমান গোল্ড মার্কেটের আমি যেটা মনে করতেছি সেটা হলো এই যুদ্ধটা যদি একটু মানে স্থায়ী হয় বা একটু দীর্ঘকালীন সময় হয়, এই যুদ্ধটা প্রায় আপনার সরি এই গোল্ড মার্কেটের প্রাইস প্রায় আপনার 2800 টাচ করবে। ঠিক আছে, এটা আমার ধারণা। আর যদি মনে করেন এর আগে যদি এইটা সম্ভবত টিকে থাকতে পারে, বা মনে করেন আহ, একটা ফলাফল চলে আসতে পারে, তাহলে দেখা গেল এইখান থেকেই নির্বাচনের পরে যদি ওদের একটা ভালো একটা পদক্ষেপ ওরা যদি গ্রহণ করে, বা ওরা যদি সরাসরি যুদ্ধের সাথে জড়িত হয়ে যায়, তাহলে আমরা এই মার্কেটটাকে অনেক ডাউনই পাবো। ঠিক আছে, কারণ বিশ্বের সবচেয়ে বেশি অস্ত্র রপ্তানি করে আয় করে কিন্তু আমেরিকা। ঠিক আছে, সবচেয়ে বেশি অস্ত্র রপ্তানি করে আয় করে আমেরিকা। এখন ওরা যদি একটা যুদ্ধ, বিভিন্ন দেশের যুদ্ধ যদি ওরা বাঁধাতে পারে, তাহলে অ্যাভেলেবেল ওদের দেশের অস্ত্রগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বিক্রি হবে। ঠিক আছে, এবং আপনারা জানেন কিনা জানি না, এক একটা মিসাইলের দাম কিন্তু আমাদের বাংলা টাকায় কিন্তু প্রায় 50 থেকে 60 লক্ষ টাকা। বুঝছেন, হাইপারসনিক যদি কোনো মিসাইল হয়, সেই মিসাইলের দাম কিন্তু এরকম আপনার টাকা। এবং এইগুলো কিন্তু অর্থ, মনে করেন প্রত্যেকটা যে অস্ত্রের যে গোলা বারুদ বা এইগুলো কিন্তু ইম্পোর্ট করে থাকে কিন্তু আমেরিকা। এবং এই ম্যাক্সিমাম অস্ত্রে থাকে হলো সিলভার, সিলভার মিশ্রিত থাকে। বুঝছেন, ম্যাক্সিমাম আমেরিকান অস্ত্রে কিন্তু সিলভার ব্যবহার করা হয়। যে কারণে মনে করেন আমাদের এই গোল্ড মার্কেটের সাথে আপনারা যদি সিলভারের মার্কেট একটু খেয়াল করেন, দেখতে পাবেন কিন্তু সিলভারের কিন্তু একটা এখানে দুঃসাহস থাকে। বুঝছেন, তা আমার ওই দাদার সাথে সেই একমত যে মার্কেটটা আপনার ইলটের ভাষায় বা ইলটের যদি খেয়াল করি, তার সাথেও আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটটা কিন্তু ঊর্ধ্বমুখী, এবং এইটা কিন্তু আপনার নিম্নমুখী হতে গেলে একটা নির্দিষ্ট ট্রেডিং সার্কেল পরিবর্তন হইতে হবে। হ্যাঁ, নির্দিষ্ট একটা ট্রেডিং যে স্ট্র্যাটেজিক্স, হ্যাঁ, সেটা কিন্তু ওই মনে করেন আমরা যদি ট্রেন লাইন ধরি, তাহলে একটা লং টার্ম ট্রেন লাইন কিন্তু সে ফল হতে হবে। যদি ফল হয়, তাহলে এই মার্কেটটা আমরা কন্টিনিউয়াসলি সেলে পাবো। আদারওয়াইজ আমি যে কথা বরাবর বলি, পৃথিবীর যত ধরনের মেটাল, এইগুলোর প্রাইস আজীবন দেখবেন বাড়বে, কমবে কম। আমার কথা কি বুঝতে পারছেন? হ্যালো, হ্যাঁ, আমার কথা কি বুঝতে পারছেন? দাদা বুঝতে পারছি। আচ্ছা, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। আমি একটু বেশি সময় নিলাম, না হ্যাঁ, কথা বলতে। হ্যাঁ, বল। হ্যালো। দাদা খাইতে বসছিলাম। ও, খাইতে বসছেন? আচ্ছা, ঠিক আছে, তাহলে খাওয়া হুম, দাওয়া। শুনতেছিলাম এই জন্য। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে আর কোনো প্রশ্ন যেহেতু আমাদের নাই, দাদাও খুব ভালো করে বুঝাই দিছে এখানে, এরপরে আর কি। হুম, হ্যাঁ, প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর করে বুঝাই দিছে। আমি সেই একই দেখেন আমার ড্র করার যে জিনিসগুলো, সেটাও কিন্তু একইভাবে আমিও কিন্তু ড্র করে রাখছি। হ্যাঁ, এখানে কোনো ব্যতিক্রম কিছু আমি কিন্তু করি নাই। হ্যাঁ, তা এই আর কি। তা আমার যে এন্ট্রি পয়েন্টটা ছিল, আমাদের গ্রুপের যে এন্ট্রিটা আমি দিছিলাম, সেই এন্ট্রিটা অনুযায়ী কিন্তু দেখেন আমাদের এখন পর্যন্ত কিন্তু আমাদের যে আমি যে নিকলাইনটা এঁকে রাখছিলাম,
সেই নিকলাইনটা পরিবর্তন হয়েছে, কিন্তু নিকলাইনটা কিন্তু আপনার কন্টিনিউয়াসলি ভাবে ভাঙে নাই, যে কারণে এটা কিন্তু আপনার মার্কেটে আমার এখন পর্যন্ত কিন্তু আমাদের যে এসএল পয়েন্ট যে 37 ছিল, সেটা কিন্তু এখন পর্যন্ত আমাদের টাচ করে নাই। ঠিক আছে, আমি এইটা চিন্তা করছিলাম, বুঝছেন, এটা চিন্তা করেই আমি এন্ট্রিটা মনে করেন 47-এ যখন ছিল মার্কেট পুল ব্যাক করছিল, আমি তখন এন্ট্রিটা ফুল ক্লোজ করে দিছি। হ্যাঁ, হয়তোবা এটা আপনার ইসে যাইতে পারতো, আপনার প্রায় 50 টাচ করে আসছে। হ্যাঁ, 50 পাইতাম আমরা, কিন্তু আমি ওইটা রিস্ক নিই নাই, কারণ এটা দেখা গেল ওই 50 থেকে দেখছেন আবার মার্কেট কিন্তু আপনার ব্যাক করছে মোটামুটি। হ্যাঁ, এই যে দেখেন আপনার 47 থেকে প্রথমে ব্যাক করছে, সেটা কিন্তু অনেকটা এসএল এর কাছাকাছি গেছে। পরে যে রিজেকশনটা করছে ওইটা হলো আপনার ওই ট্রেন লাইনটা ভাঙতে পারে নাই, বা আমার ওই যে নিক লাইন যেটা আঁকছি ওই নিক লাইনটা ভাঙতে পারে নাই, কন্টিনিউয়াসলি ভাবে ওইখান থেকে উঠে গেছে। ঠিক আছে, তাহলে এইখান থেকে যে পুল ব্যাকটা করছে দেখেন এখন পর্যন্ত কিন্তু সে ডাউনে আসার চেষ্টা করতেছে। ঠিক আছে, ওই আপনার নিক লাইনটা ভাঙার চেষ্টা করতেছে। আমি যদি এটা একটু আপনাদের দেখাই, আচ্ছা আমি আপনাদের একটু এটা দেখাই, যেমন আমার নিকলাইনটা এটা ছিল। ঠিক আছে, আমার নিকলাইন কিভাবে পরিবর্তন করে, যে এর দেখেন এর যে লোটা, সবসময় আপনারা এই লোটারে মেনটেন করবেন। মনে করেন এই যে একটা হাই উঠছে, এবং আমার তখন লোটা ছিল এই জায়গাটা। ঠিক আছে, এবার নতুন লো তৈরি করলো, তার মানে আমার লোটা আমার ইটা হবে এই জায়গাটা। এখন বিষয় হচ্ছে আমার কখনোই এই নিকলাইন কখনোই সমান্তরাল হবে না। আমার কথা কি বুঝছেন? এটা কখনো সমান্তরাল হবে না, এটা অবশ্যই আপনার একটা অ্যাঙ্গেল থাকবে। ঠিক আছে, এটা সবসময় একটা অ্যাঙ্গেল থাকবে, এবং এই অ্যাঙ্গেল অনুযায়ী যদি আপনি চিন্তা করেন, তাহলে দেখেন এখন পর্যন্ত যদি এটার এসএল খাইতে হয়, তাহলে কিন্তু এই যে নিকলাইন এটা কিন্তু আমার ব্রেক করতে হবে ওভারঅল। আমি দেখাই, দেখেন এটা কিন্তু ওভারঅল আমার এইভাবে ব্রেক করতে হবে, এইভাবে কিন্তু ব্রেক করতে হবে, দেন আমার এসএল হান্ট হবে। এবং আমার যদি এসএল হান্ট হয়, তাহলে এটা নতুন লো মেবি ক্রিয়েট করবে। বুঝছেন, এটা নতুন লো ক্রিয়েট করবে। এটা টার্গেট মূলত 32-এ, যদি নতুন লো ক্রিয়েট করে এটার মূল টার্গেট থাকবে 32-এ। আদারওয়াইজ এই মার্কেটটা আপনার যদি এটা কন্টিনিউয়াসলি করে, তাহলে দেখা গেল দেখেন এইখানেও আবার একটা ছোট একটা নিকলাইন তৈরি করছে। এই যে এটা যদি মেনটেন করে, এই নিকলাইনটা যদি মেনটেন করে, তাহলে মার্কেটটা দেখা গেল এইখান থেকে উঠে যাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, এইখান থেকে এইভাবে আপনার মার্কেটটা উঠে গিয়ে আমাদের যে টার্গেটেড পয়েন্ট এরিয়া, হ্যাঁ প্রথম টার্গেটেড এরিয়া 53, এইটা কিন্তু টাচ করতে পারে। বুঝছেন, এই মার্কেটে এই দুইটা সিনারিও আমার চোখে দেখা যাচ্ছে, বা আমি দেখতে পাচ্ছি এটাই। আচ্ছা ঠিক আছে, রাত প্রায় 11:25 বেজে গেছে আমাদের। মেবি আমরা কথা বলতে চাইছিলাম প্রায় 25 মিনিট বা 30 মিনিটের। আমাদের আসলে কখনো ওই টাইম গুনে আসলে হয় না। হ্যাঁ, আপনাদের প্রয়োজনে দেখা গেল আমাদের ওই আমরা যে টাইমটা বলি যে এই টাইমের মধ্যে শেষ করবো, এটা আমরা করতে পারি না। ঠিক আছে, তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। তারেক ভাই যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। দাদার কি কোনো প্রশ্ন আছে? আচ্ছা, নেই। আচ্ছা ঠিক আছে না তাহলে। দাদা, হ্যাঁ হ্যাঁ, সজল ভাই বলেন, সরি সজীব ভাই বলেন। না দাদা, কোনো প্রশ্ন নাই, আচ্ছা ঠিক আছে। বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে আমাদের আর, রাত দীর্ঘ করবো না। আপনারা তাহলে সবাই ভালো থাকেন। আমাদের আহ, যদি কোনো প্রশ্ন থাকে আমাদের বলবেন, সমস্যা নাই। আর অনেকে আমাদের ইনবক্সে বলেন যে আপনারা এসএলপিপি বা আপনারা এনটি অনেক সময় বোঝেন না। ঠিক আছে, এইটা না বুঝলে যখন আমরা এন্ট্রিটা দিব তখন সাথে সাথে আমাদের প্রশ্ন করবেন। যেমন আজকে দেখেন, বিষয়টা হচ্ছে আমরা যখন একটা সিগন্যাল দিই,
কারণ সিগন্যালটা বা আমরা যখন একটা আউটলুক দিই, এই সিগন্যালটা কিন্তু আমরা ডিরেক্ট দিই না, আমরা কিন্তু বর্তমানে আউটলুকটাই বেশি দিই। আর সিগন্যাল বলতে গেলে আমি যখন আউটলুক আসলে আমি বেশি একটা দিই না, আমি যখন এন্ট্রি পাই যাই আমি তখন ডিরেক্ট সিগন্যালে চলে যাই। ঠিক আছে, আমি আমি সচরাচর ওইটা করি না, আমি করি কি ওটা ডিরেক্ট সিগন্যালে দিয়ে দিই। এখন বিষয় হচ্ছে কি, যখন আমি সিগন্যালটা দিব, হ্যাঁ আমি যখন সিগন্যালটা দিব তখন একটা প্রাইজে থাকবে, কিন্তু দেখা গেছে সিগন্যাল দেওয়ার পরে 1 মিনিট বা আধা মিনিটের মধ্যে ওই প্রাইসটা থেকে যদি ভলটালিটি থাকে, দেখা গেল ওই প্রাইস থেকে মার্কেটটা উঠে যেতে পারে। তা আপনারা কি করবেন, আপনারা বড়জোর ওইখানে যদি আপনারা ধরেন মনে করেন আমার কোনো এসএল এ 30 40 50 পিপসের বেশি আমি এসএল দিই না সচরাচর আমার এন্ট্রি গুলা, তাহলে আমি ওইটা কখনো দিই না। আপনার যদি লেট করেন, যেখান থেকে যতটুকু লেট করছেন ওইটার জন্য হয়তো বা 2 মিনিট 5 মিনিট আপনি ওয়েট করতে পারেন, অথবা ওইখান থেকেই মনে করছি আপনি নিচে নামবো। রিস্ক নিয়ে আপনি তখন আমি চাচ্ছি নিচে নামবো, নিচে থাকলে নিচে থেকে সুবিধা, আপনার হাতে গেলে কত হাতে যাবে সেটার জন্য। হ্যাঁ আমি আর সেক্ষেত্রে বুঝতেছিলাম না। আপনি এবার আমি বুঝতে পারছি যে আমার উপরের লিমিট নাই, যেন আকাশ ছোঁয়া তুমি যায়। ইয়ে দিতে হবে, এসএলডি নিতে হবে। এসএলডি নিতে হবে, হয়তো আমরা তো আগে এসএলডি নিলাম, যেখানে যাই করি না কেন এসএলডি করতে হবে, কোনো পেন নেই। হ্যাঁ এসএল খাইলে খাইলাম, আবার গেলে আবার নিব দরকার নেই। না আবার ব্যালেন্স ঠিক 40 আছে, মিনিট করে আমি আসে। আমি কিন্তু কারণ আমাদের ওইরকম ব্যালেন্স নাই যে আমরা দাদা ইয়ে থাকতে পারবো। রিএন্ট্রির পক্ষে নাই। আর আমার উনি আনছিলেন না, মানে আমি কিন্তু রিএন্ট্রির পক্ষে নাই, আমি কখনো রিএন্ট্রি দেওয়ার কথা বলি না। ঠিক আছে, মানে একই পয়েন্ট থেকে বারবার এন্ট্রি দিতে বলি না, কারণ একই পয়েন্ট থেকে বারবার এন্ট্রি নেওয়া কিন্তু একটা আত্মঘাতীমূলক একটা ডিসিশন। এখন মনে করেন যদি আপনার ব্যালেন্স যদি থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি নিতে পারেন। যেমন এইখান থেকে দেখেন, এইখান থেকে আমাদের এন্ট্রিটা হয়েছে, এবং এন্ট্রিটা থেকে মোটামুটি আমরা কি করছি, আমরা এইখান থেকে আমরা যদি খেয়াল করি, আহ এই যে এইখান থেকে আমরা যখন এন্ট্রিটা নিছি, আমাদের এন্ট্রিটা কিন্তু আমাদের 70 পিপ, আমাদের 70 75 পিপ কিন্তু আমাদের দিয়ে গেছে। দেন যখন মার্কেটটা আবার আসছে, আমার এসএলটা কত পয়েন্ট ছিল, এটা হলো বুদ্ধি। জাস্ট আপনার যদি কেউ নিজের পার্সোনাল ব্যালেন্স থাকে তখন আপনি এভাবে নিতে পারেন, যেমন 35 34 পিপসের এসএল, তাহলে আপনি কিন্তু এখান থেকে 70 পিপ আপনি কিন্তু প্রফিট করছেন। এখন দেখা গেল এই প্রাইসে আবার আসলে আপনি তখন এই এক সেম রিক্সে, আমি এটা প্রিফার করি না কিন্তু আমি বললাম যে আপনি সেম রিক্সে দেখা গেল প্রফিটের উপর থেকে আপনি আর একটা এন্ট্রি মারতে পারেন এবং সেম প্রফিট। দেখেন দুইটাই কিন্তু হিসাবে আপনার কিন্তু 1:2 মতো। হ্যাঁ, দুইটা মিলাই কিন্তু 1:2 আপনার হিসাব করলে 1:4 এর কিন্তু আপনি একটা প্রফিট পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, এইটা আর কি। এটা দেখা গেল ওই 10 পিপস বা 20 পিপস যদি উপরে উঠে যায়, ওইটা সহ এসএল দিতে হবে। ঠিক আছে, যেমন এইখান থেকে মনে করেন আপনি এন্ট্রি দিচ্ছেন এক্সাক্ট পয়েন্ট থেকে পান নাই, হ্যাঁ এক্সাক্ট পয়েন্ট থেকে পান নাই, তাহলে আপনি কোথা থেকে এন্ট্রি পাইছেন, আপনি মনে করেন এইখান থেকে পাইছেন, এইখান থেকে পাইছেন, তাহলে আপনার এসএলটা এইখান থেকে নিতে হবে। ঠিক আছে, এইটাই আপনার এসএল নিতে হবে, এবং এইটা মডিফাই করা যাবে না। পরবর্তীতে দেখা গেল আর একটু নিচে দিলে হয়তো বা আমার এসএল খাবে না, এই চিন্তা করে কিন্তু এটারে এসএল কিন্তু বাড়ানো যাবে না। এইভাবে বাড়াইলেই মনে করেন আপনি এখানে দেখা গেল বড় এসএল এর হয়ে যাবে, তৈরি হয়ে যাবে। বুঝছেন দাদা, এটা হলো কথা। আর যদি আপনারা কেউ এসএল টিপি যদি বুঝতে না পারেন, আমাদের কাছে প্রশ্ন করবেন। হ্যাঁ, এই আর কি। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে সবাই ভালো থাকেন।